মুয়া, মুয়া, মুয়া। আরে আপু, এটা তুমি কি করলে? তোমার কি মাথাটাতে সব খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। খারাপ তো হবেই। আমার সামনে অন্য একটা মেয়ে তোকে যদি এভাবে জড়িয়ে ধরে কিস করে, তাহলে আমার মাথা কি ঠিক থাকতে পারে নাকি? কাম অন আপু, সে আমার গার্লফ্রেন্ড। সে আমাকে জড়িয়ে ধরতেই পারে। এতে এত ওভার রিয়েক্ট করা কি আছে? আমি তো সেটা বুঝতে পারছি না। মানে আমি রিয়্যাক্ট করব না তো কি করব? তোকে ওই মেয়েটার কাছে নিয়ে দিয়ে আসবো নাকি? আমি সে ছোটবেলা থেকে তোকে ভালোবেসে এসেছি, আর এখন কি না অন্য একটা মেয়ে তোর গার্লফ্রেন্ড হয়ে গেল? প্লিজ আপু, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এসব পাগলামি করো না। তুমি আমার বড় বোন হও, আর সে আমার গার্লফ্রেন্ড হয়। তাই তুমি তার সঙ্গে নিজেকে গলিয়ে ফেলো না। তোর বোনের গুলি মারি আমি? কি বললাম তুই সেটা শুনতে পারিসনি নাকি? আমি তোকে সেই ছোট্টবেলা থেকে ভালোবাসি। সেই ছোট্টবেলা থেকেই তোকে আমি আমার মনের কুটিরে জায়গা দিয়ে রেখেছি। প্লিজ আপু, তুমি তোমার এসব পাগলামি মার্কা কথা বলতে বন্ধ করো তো। এসব আমার একদম ভালো লাগছে না। তুমি সেটা কেন বুঝতে পারছো না? কারণ আমি তোকে ভালোবাসি, আর জীবনে একজনকেই মন থেকে ভালোবাসা যায়। যাকে আমরা মন থেকে ভালোবাসি তাকে কখনোই আমরা ভুলে যেতে পারি না। তুই সেটা কেন বুঝতে পারছিস না? আপু প্লিজ, তুমি এরকম পাগলামি করো না। তুমি যদি এসব কিছু করতে থাকো, তাহলে আমি কিন্তু বড় আব্বুর কাছে তোমার নামে নালিশ দিতে বাধ্য হব। তুমি বলে দিলাম। তোর যা ইচ্ছে তুই তাই করতে পারিস, তাতে আমার বিন্দুমাত্র আফসোস নেই। তবে একটা কথা তোকে আমি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি, তুই আজকের পর কখনোই আমাকে আপু বলে ডাকবি না। আর দ্বিতীয় কথা, তুই ওই মেয়েটার সঙ্গে আর কখনো কোনো কথা বলবি না। তাহলে তোমাকে কি বলে ডাকবো আমি? তুই আমাকে আমার নাম ধরে ডাকবি, নয়তো আমাকে বউ বলে ডাকবি, কিন্তু তুই আমাকে আর কখনোই আপু বলে ডাকবি না। আচ্ছা, আমি বুঝতে পারছি না। তুমি আমার আপন চাচাতো বোন হও, তুমি কি আমি আপু ডাকবো না তো কি ডাকবো? আর তোমাকে যদি আমি লোকের সামনে নাম ধরে ডাকি, তাহলে মান ইজ্জত কার যাবে? তোমার নাকি আমার? সেটা একবার চিন্তা করে দেখেছো? সে কে কি চিন্তা করলো আর কে কি চিন্তা করলো না তাতে আমার কিছুই যায় আসে না। কিন্তু তোকে আমি যেটা বলেছি তোকে সেটাই করতে হবে। অন্যথা আমি তোর সঙ্গে এমন কিছু করব যেটা তুই কখনো কল্পনাও করতে পারবি না। এই বলে রিয়া আবারও রাফানের বুকের উপর নড়েচড়ে বসে। এদিকে রাফানের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাই সে বারবার রিয়াকে অনুরোধ করছিল তার বুকের উপর থেকে নেমে যাওয়ার জন্য। কিন্তু রিয়া তার কোনো কথাই শুনছিল না। রিয়ার কথা একটাই, রাফান যতক্ষণ পর্যন্ত তার কথা মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত সে রাফানের বুকের উপর থেকে নামবে না। তাই রাফান বারবার তাকে অনুরোধ করতে থাকে। প্লিজ আপু, আগে তুমি আমার বুকের উপর থেকে নামো। আমার তো নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে, তারপর তো আমি মরে যাব। তখন তুমি কাকে এই কথাগুলো বলবে? তাহলে তুই আমার প্রস্তাব মেনে নে। প্লিজ আপু, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ইটস নট পসিবল। কোনটা পসিবল আর কোনটা ইম্পসিবল সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমার কিন্তু তোর চাইতে বয়সটা কম হয়নি, তাই আমি সব কিছু ভালো করেই জানি। ইটস জাস্ট অ্যান ইম্পসিবল। যেখানে তুমি সবকিছু খুব ভালো করে জানো, সেখানে তুমি এভাবে কেন আমার উপর ফোর্স করছো? আমি সেটা বুঝতে পারছি না। প্লিজ, তুমি এভাবে আমাকে আর ফোর্স করো না। আমি তোমাকে অনুরোধ করে বলছি। আমি বললাম তো তোকে, আমার প্রস্তাব মেনে নিতেই হবে। আমি ছাড়া তোর জীবনে অন্য কোনো নারী কখনোই আসবে না। ধুরবাল, ভাল লাগে না। একজন মানুষকে একটা কথা সুন্দর করে বুঝিয়ে বললে যখন বুঝতে পারো না, তখনই সবচেয়ে বেশি মেজাজ খারাপ হয়। এই বলে রাফান নিজেই শরীরের সমস্ত শক্তি দিয়ে রিয়াকে নিজের বুকের উপর থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে রিয়া তাল সামলাতে না পেরে খাট থেকে একদম ফ্লোরে পড়ে গেল। আর তখনই দিল এক চিৎকার। ও মা গো, ও বাবা গো, মরে গেলাম গো, আল্লাহ গো আমাকে বাঁচাও, আমার কোমরটা ভেঙে গেল। রিয়ার চিৎকারে সারা বাড়ি মুখরিত হয়ে উঠল। সবাই রিয়ার চিৎকার শুনে দৌড়ে রাফানের রুমে চলে আসলো। সবে এসে দেখে রিয়া ফ্লোরে পড়ে আছে আর চিৎকার করছে। সবাই রুমে সেই রাফানকে জিজ্ঞাসা করতে থাকে। কি রে রাফান, কি হয়েছে? রিয়া এভাবে ফ্লোরে পড়ে আছে কেন, আর এভাবে চিৎকারই বা কেন করছে? রাফান তখন আরো বেশি রেগে যায়। সে তার আম্মুকে চিৎকার দিয়ে বলতে থাকে। যে চিৎকার করছে তাকে কেন জিজ্ঞেস করছ না? সে কেন চিৎকার করছে? এসব কথা আমাকে কেন জিজ্ঞেস করছো? আমি তো সেটা বুঝতে পারছি না। কি ব্যাপার রিয়া, কি হয়েছে? তুমি এভাবে চিৎকার করছো কেন, আর তুমি এভাবে ফ্লোরে পড়ে আছো কেন?
রাফানের আম্মুর কণ্ঠস্বর শুনে রিয়ার কান্না যেন আরো বেশি বেড়ে গেল। সে আরো নাকি গলায় বলতে লাগলো, ছোট আম্মু, তোমার ছেলে আমাকে ধাক্কা দিয়ে খাটের ওপর থেকে এখানে ফেলে দিয়েছে। আমার কোমরটা ভেঙে গেছে। ও আল্লাহ গো, ও আম্মা গো। রিয়ার এমন তালবিহীন কান্না শুনে উপস্থিত সবাই হাসবে নাকি কান্না করবে সেটাই ভেবে পাচ্ছে না। আর এদিকে রাফানের আম্মু তখন রিয়াকে বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, তুমি আসো আমার সঙ্গে, তারপর আমি রাফানের সঙ্গে কথা বলছি সে কেন তোমাকে পাবে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তোমার ছেলে আমাকে একদম সহ্য করতে পারে না। আমি এই বাড়িতে আছি বলে তাই সে সব সময় আমার সঙ্গে শত্রুতা করতে থাকে। রিয়ান এমন কথায় রাফান আরো বেশি রেগে যায়। সে এক প্রকার চিৎকার দিয়ে বলতে থাকে, দেখো আপু, একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবে না। আমি কখন তোমাকে সহ্য করতে পারলাম না, আর কখন তোমার সঙ্গে আমি খারাপ আচরণ করলাম? তুই এটা অস্বীকার কর যে তুই আমাকে খাট থেকে ধাক্কা দিয়ে এখানে ফেলে দিসনি। না, সেটা তো আমি কখনো অস্বীকার করব না। আমি স্বীকার করছি যে আমি তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছি, কিন্তু কেন ফেলে দিয়েছি সেটা তুমি বলছো না কেন? তুই আমাকে সহ্য করতে পারিস না। আমি এই বাড়িতে থাকি এটা তোর ভালো লাগে না, সেজন্যই তো তুই আমাকে এভাবে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছিস। দেখো, আমি তোমাকে আবারও ওয়ার্নিং দিচ্ছি, তুমি একদম আমার নামে মিথ্যা কথা বলবে না, তাহলে কিন্তু আমি সমস্ত সত্যটা সবাইকে বলে দেব। এমন কথাই বিস্মিত হয় উপস্থিত সবাই। তারা কোনোভাবেই বুঝতে পারে না যে আসলে রাফান কোন সত্যের কথা বলছে। এদিকে রাফানের বলা সেই কথা শুনে রিয়ার কান্নার গতি আরও বেড়ে গেল, কারণ সে খুব ভালোভাবেই বুঝতে পারল আর একটু বেশি বাড়াবাড়ি করলে রাফান সমস্ত সত্যটা এখনই সবার সামনে বলে দেবে। কিন্তু রিয়া যত চাই কিছু করুক না কেন, সে এটা চায় না যে সমস্ত সত্যটা এখনই সবার সামনে চলে আসুক। তাই সে আরো কান্নার গতি বাড়িয়ে দিয়ে রাফানের আম্মুকে বলতে লাগলো, ছোট আম্মু গো, আমার কোমরটা ভেঙে গেছে, তুমি আমাকে একটু তোলো না। আমি আর ব্যথা সহ্য করতে পারছি না, প্লিজ হেল্প মি। এই বলে সে ন্যাকি গলায় আরো কান্না করতে থাকে। এদিকে সবাই তার কান্নাকে সত্য মনে করে তার কথাই বিশ্বাস করে নেয়, আর সবাই মিলে রিয়াকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সবাই মিলে রিয়াকে নিয়ে তার রুমে চলে গেল, আর তারপর থেকে ফার্স্ট এইড বক্স দিতে লাগলো, ওষুধ খাইয়ে বিশ্রাম নিতে বলল। এদিকে সবাই রুম থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই ওই রাফানের গার্লফ্রেন্ড তিশা তাকে ফোন করে রাফান কলটা রিসিভ করে, আর তখনই অপর প্রান্ত থেকে শুনতে পাই, এই শোনো, তোমাকে একটা কথা বলার ছিল। আজ একটা মেয়ে আমাকে কলেজে এসে থ্রেট দিয়ে গেছে। আমি মেয়েটাকে চিনতে পারিনি, তবে আইডেন্টিফাই করতে পারবো। মানে তুমি কি বলছো, আর কি বলতে চাইছো? আমি সেটা বুঝতে পারছি না। আর তোমাকে একজন থ্রেট দিয়ে গেছে, সে কথা তুমি আমাকে কেন বলছো? যেখানে তোমার বাড়ির মানুষ আছে, তোমার মা বাবা আছে। তোমাকে এই জন্য এই কথাটা বলছি যে তোমার জন্যই আমাকে মেয়েটা থ্রেট দিয়ে গেছে। বলছে আমি যেন তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক না রাখি। মানে? হ্যাঁ, তুমি যা শুনেছ সম্পূর্ণ তাই সত্যি। একটা মেয়ে আমাকে এমনি দিয়ে গেছে, আমি যেন তোমার সঙ্গে আর কখনই কোনো সম্পর্ক না রাখি। মেয়েটা ফর্সা, দেখতে ভালোই, লম্বা, বয়স মোটামুটি 25-26 এমন হবে, হয়তো ভার্সিটিতে পড়াশোনা করে। তিশার কথার প্রেক্ষিতে রাফানের বুঝতে বেশি কষ্ট হলো না, এটা কেউ নয়, এটা রিয়া। কিন্তু রিয়া তিশাকে কিভাবে চিনে, আর সে তাদের কলেজে বা কিভাবে গেল, এটাই তো বুঝতে পারছে না রাফান। তারপরও রাফান তিশাকে বলতে লাগলো, আচ্ছা বেবি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি এসব কিছু নিয়ে একদম চিন্তা করো না, আমি ব্যাপারটা দেখছি। এরকম আমার মনে হচ্ছে তুমি মেয়েটাকে চেনো। এই মেয়েটাকে, আর এই মেয়েটাকে আমাকে কেন এইভাবে থ্রেট দিয়ে গেছে? আরে বাবা, তুমি এভাবে কেন বলছো? কোন মেয়ে তোমাকে থ্রেট দিয়ে গেছে সেটা আমি কি করে জানবো? আমি আমার বন্ধুদেরকে দিয়ে তোমার বলা কথা অনুযায়ী মেয়েটাকে খুঁজে বের করার চেষ্টা করব, আর সে তোমাকে কেন এইভাবে থ্রেট দিয়েছে সেটা জানার চেষ্টা করব। ব্যাস, এইটুকুই, আর কিছুই না। ও আচ্ছা, ঠিক আছে। বাই দ্য ওয়ে, তোমার অন্য কোনো মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই তো, যার কারণে মেয়েটা আমাকে থ্রেট দিয়েছে? আরে বেবি, এসব তুমি কি বলছো? আমি তুমি ছেড়ে অন্য কোনো মেয়ের দিকে ফিরেও তাকাই না। সেখানে রিলেশন থাকা তো অনেক দূরের কথা। হ্যাঁ, সেটাই যেন হয়। আরেকটা কথা, তোমায় আমি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি, যদি আমি কখনো এটা জানতে পারি যে অন্য কোনো মেয়ের সঙ্গে তোমার কসমিন কালেও কোনো সম্পর্ক ছিল, তাহলে তোমার এমন অবস্থা হবে যেটা কল্পনাও করতে পারবে না।
আমার জীবনটা তো এমনি তেজপাত হয়ে গেছে, আর বাকি কি আছে? কথাটা বিড়বিড় করে বলে রাফান তিশা কথাটা বুঝতে না পারে আবারও রাফানকে জিজ্ঞাসা করে রাফান কি বলেছে, কিন্তু রাফান পরক্ষণে কথাটা এড়িয়ে গেল আর সে তিশাকে বলতে লাগলো, না না, আমি তোমাকে কিছু বলিনি। তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না। আমি তোমার আছি, আর তোমারই থাকবো। আমি কখনোই তোমাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে রিলেশনে যাব না। তুমি আমার উপর এটুকু ভরসা তো রাখতেই পারো। হ্যাঁ, আমি তোমাকে ভরসা করি বলেই তো মেয়েটার কথা শুনিনি সেই সব কথা আমি তোমার সঙ্গে এসে বলেছি। আর এখন যদি কোনোভাবেও জানতে পারি এসব কিছুর পেছনে তুমি কোনোভাবে জড়িত আছো, তাহলে তোমার এমন হাল করব নিজের চেহারাও ভুলে যাবে তুমি। এ বলে তিশা ফোনটা কেটে দিল। আর তিশা ফোনটা কেটে দেওয়াতে রাফান যেন হাঁপ ছেড়ে বাঁচল। এদিকে বাড়িতে রিয়ার জ্বালা আর অন্যদিকে তিশার জ্বালা। সে কোন দিকে যাবে কিছুই বুঝতে পারছে না। তার জীবনটা যেন একদম তেজপাতার মতো হয়ে গেছে। তার মনে হচ্ছে যেন এসব কিছু থেকে দূরে চলে যেতে পারলে সে বেঁচে যায়, কিন্তু কিভাবে যাবে? সবকিছুর সঙ্গে তো সে অতপ্রত্যভাবে জড়িত। একদিকে তার গার্লফ্রেন্ড, অন্যদিকে তার আপন চাচাতো বোন। বাড়িতে আসলে চাচাতো বোনের সঙ্গে দেখা, আর কলেজে গেলে গার্লফ্রেন্ডের সঙ্গে। কোথাও থেকে পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। আর ভিউয়ার্স, গল্পের এত দূর পর্যন্ত চলে এলাম, কিন্তু এখনো পর্যন্ত আপনাদের কাছে আমাদের গল্পের নায়ক নায়িকার পরিচয়টাই দিলাম না। তো ভিউয়ার্স, চলুন আপনাদের কাছে আমাদের গল্পের নায়ক নায়িকার পরিচয়টা দিয়ে দেওয়া যাক। আমাদের গল্পের নায়ক রাফান চৌধুরী, বাবার একমাত্র আদরের ছেলে আর বংশের প্রথম পুত্র সন্তান, তাই সবাই তাকে অনেক আদর যত্ন করেই মানুষ করেছে। আচ্ছা, এবছর ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছে ঢাকা সিটি কলেজ থেকে। আর আমাদের গল্পের নায়িকা রিয়া, সে এবছর অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করছে। সেন চৌধুরী বাড়ির বড় মেয়ে, মানে রাফানের বাবা আর রিয়ার বাবা আপন দুই ভাই। রিয়ারা দুই বোন, রাফানরা এক ভাই এক বোন। তাতে সুখী পরিবার, সবাই মিলে একসঙ্গে একই বাড়িতে থাকে। রাফানের দাদা মারা যাওয়ার আগে এই বাড়িটা বানিয়েছিল যাতে সবাইকে নিয়ে একসাথে থাকতে পারেন, কিন্তু এই বাড়িটা বানানোর পর আল্লাহ তাআলা ওনাকে আর বেশি দিন হায়াত দেননি। তাই বাড়িটা বানানোর বছর দুয়েকের মাথায় উনি ইহলোক ছেড়ে পরলোক গমন করেন। আর তারপর থেকে ওনার দুই ছেলে, মানে রাফানের বাবা আর রিয়ার বাবা এই বাড়িতেই থাকেন। বাবার শেষ স্মৃতিচিহ্ন বলে কথা। তারা চাইলেও এই বাড়িটা ছেড়ে বা এই বাড়িটা ভেঙে অন্য কোনো বাড়ি করার ইচ্ছে পোষণ করেন না কখনোই, কারণ এই বাড়িতে বাবা মায়ের স্মৃতি জড়িয়ে রয়েছে। তারা কখনো এই স্মৃতি মুছে ফেলতে চান না। তো ভিউয়ার্স, বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম, চলুন এবার মূল গল্পে ফিরে আসা যাক। এদিকে আমাদের গল্পের নায়িকা খাট থেকে পড়ে যাওয়াতে কোমরে মোটামুটি অনেকটাই ব্যথা পেয়ে গেছিল। রাফান কম বয়স্ক হলেও একজন পুরুষ মানুষ, তার শরীরে নেহাত শক্তি কম নেই। সে নিজের শরীরের সর্বশক্তি দিয়ে রিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়াতে কোমরে অনেকটাই আঘাত পায়। আর সারা রাত কোমরের ব্যথায় ঘুমাতে পারেনি মেয়েটা। পরের দিন সকালে রিয়ার বাবা তাকে ডক্টরের কাছে নিয়ে গেল। ডাক্তারের থেকে বেশ কিছু ওষুধ লিখে দিল। এদিকে রাফান সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে চলে আসে। ক্যাম্পাসে বসে অপেক্ষা করছিল তার গার্লফ্রেন্ড তিশা। সে মাত্রই দৌড়ে গিয়ে রাফানকে জড়িয়ে ধরে। এটা রিয়ার প্রতিদিনকার অভ্যাস, যদিও রাফান এটাতে অনেকটাই বিব্রত বোধ করে, কিন্তু তিশার তাতে কিছুই যায় আসে না। সে তো আর অন্য কোনো ছেলে মানুষকে জড়িয়ে ধরছে না, সে নিজের বয়ফ্রেন্ডকে জড়িয়ে ধরছে, যার সঙ্গে লং টাইম রিলেশন কন্টিনিউ করে তারপর তারা দুজনে পড়াশোনা শেষ করে বাকির জীবন একসঙ্গে কাটানোর চিন্তা ভাবনা করছে। তাকে এভাবে একটু জড়িয়ে ধরতে সেরকম মহাভারত অশুদ্ধ হয়ে যাবে বলে ধারণা তিশার। তবে রাফানের এই ব্যাপারটা সত্যি একদম ভালো লাগে না। কলেজ ক্যাম্পাসে হাজারো ছাত্রছাত্রী আনাগোনা, তার মধ্যেই একটা মেয়ে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরাতে সে অনেকটা আনকমফোর্টেবল ফিল করে। আর এই কথাটা সে তিশাকে অনেকবারই বলেছে, কিন্তু তিশা এসবের ধারে ঘেঁষেও না। তার একটাই কথা, শোনো, আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে একবার জড়িয়ে ধরে তোমার বুকের হৃদস্পন্দন শুনতে না পারলে আমার দিনটাই খারাপ যায়। কিন্তু তাই বলে তুমি এইভাবে ক্যাম্পাসে এতগুলো স্টুডেন্টদের সামনে আমাকে জড়িয়ে ধরে তোমার একটু লজ্জা লাগে না? আমার একদমই লজ্জা লাগবে না, কারণ আমি অন্য কোনো মেয়ের বয়ফ্রেন্ডকে জড়িয়ে ধরে নিজেই আমার লজ্জা লাগে। আমি আমার নিজের বয়ফ্রেন্ডকে জড়িয়ে ধরেছি, এখানে লজ্জা লাগার কি আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। সে না হয় মানলাম, কিন্তু তারপরেও আমার কেমন যেন একটু লাগে। প্লিজ
তুমি এরকম করো না। আমি তো তোমারই আছে। আমি তো আর তোমাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে পালিয়ে যাচ্ছি না। ও আচ্ছা, তাই বুঝি? পালিয়ে যাওয়ার চিন্তা করে দেখো না, তোমাকে চিনি আর আমার মতো ক্ষমতা আমি তৃষা রাখি, বুঝতে পেরেছো? এই বলে আবারও রাফানকে হাত করে তিশা, আর তারপর এই দুজনে ক্যাম্পাসের এক সাইডে গিয়ে বসে পড়ে। এটা তাদের প্রতিদিনকার অভ্যাস। কলেজ শুরু হওয়ার মোটামুটি আধা ঘন্টা আগে দুজন ক্যাম্পাসে চলে আসবে, আর তারপর ক্যাম্পাসের একপাশে আম গাছটার নিচে বসে দুজন অনেকটা সময় নিয়ে গল্প গুজব করবে, আড্ডা দিবে। তারপর ক্লাসের ঘন্টা পড়ে গেলে দুজন মিলে ক্লাসে চলে যাবে। আবার বিকেলবেলা যখন কলেজ ছুটি হবে দুজনে হাত ধরাধরি করে কলেজ থেকে বের হবে। তারপর কলেজের সামনে একটা চায়ের দোকান বসে, দুজনে চা খাবে নয়তো বা কোনো কফি শপে বসে কফি খাবে। তারপর ওরা বাসার দিকে রওনা দেবে। এভাবেই চলে তাদের প্রতিদিনকার রুটিন। আর এদিকে আজ ভার্সিটি শেষে রাফান বাসে এসে দেখে রিয়া ড্রয়িং রুমে বসে আছে। রিয়াকে ড্রয়িং রুমে বসে থাকতে দেখে রাফান দেখেও না দেখার ভান করে নিজের রুমে চলে যাচ্ছিল। ঠিক তখনই রিয়া রাফানকে পেছন থেকে বলতে থাকে, কি রে, কি হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই এভাবে আমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিস কেন? আর এসব তুমি কি বলছো? আমি তোমাকে দেখেও না দেখার ভান করে চলে যাব কেন? আমার তো টায়ার্ড লাগছিল, রুমে গিয়ে বিশ্রাম নেবো, তাই চলে যাচ্ছিলাম। দেখ, কোনটা টায়ার্ড লাগা আর কোনটা এড়িয়ে যাওয়া সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারি। আমাকে এসব কিছু বোঝাতে আসিস না। আমার বয়সটা কিন্তু তোর চাইতে কম নয়, এটা সব সময় মাথায় রাখিস। আরে আপু, তুমি আবারও আমাকে ভুল বুঝতেছ। আমি সত্যি বলছি, আমি তোমাকে অ্যাভয়েড কেন করব? আমি তো রুমে যাচ্ছিলাম বিশ্রাম নেওয়ার জন্য, এছাড়া আর কিছু না। আচ্ছা ঠিক আছে, তাহলে একবার একটু এদিকে আয় তো, তোর সঙ্গে আমার একটু কথা আছে। রিয়ার এমন কথায় রাফান ভাবল আসলে সে তো সত্যি রিয়াকে এড়িয়ে নিজের রুমে চলে যেতে চাইছিল, কিন্তু রিয়া তাকে এভাবে আটকিয়ে দিবে এটা কখনো সে কল্পনা করেনি। সে বেশ কিছুক্ষণ সেখানে চুপ করে দাঁড়িয়ে রইল, আর এটা থেকে রিয়া আবারও তাকে বলতে লাগলো, কি ব্যাপার, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমি তোকে কি বললাম, তুই কি আমার কথা শুনতে পাসনি নাকি? কেন শুনতে পাবো না? এই তো আমি আসছি। এই বলে রাফান রিয়ার দিকে এগিয়ে গেল। রাফান রিয়ার কাছে গিয়ে দাঁড়াতেই রিয়া রাফানের হাতটা তুলে দিল একটা হাঁচকা টান। রাফান তাল সামলাতে না পেরে তার উপরই ধপাস করে পড়ে গেল একদম রিয়ার কোলের উপর, যেটার জন্য একদমই প্রস্তুত ছিল না রাফান। কিন্তু এদিকে রাফান নিজেকে সামলাতে না পেরে রিয়ার কোলের উপর পড়ে যাওয়াতে রিয়ার দু ঠোঁটের ভিতর রাফানের দুই ঠোঁট চলে গেল। আর তখনই রিয়া সেই সুযোগটাকেই কাজে লাগালো। কি ভিউয়ার্স, আপনারা বুঝতে পারছেন তো আসলে আমি কি বলতে চাইছি? হ্যাঁ, আমি আপনাদেরকে সেটাই বলতে চাইছি যে এটা এতক্ষণে আপনারা আন্দাজ করতে পেরেছেন। রিয়া রাফানের ঠোঁট দুটো কামড়ে ধরে। তখনই রাফান আহ করে চিৎকার করে ওঠে। আমার লাগছে তো, এটা তুমি কি করছো? ছেড়ে দাও আমাকে। কিন্তু রিয়া রাফানের সেই কথা একদমই কানে তোলে না, তার মতোই তার কাজ চালিয়ে যেতে লাগলো। তারপর রাফানের দুই ঠোঁট এসে সময় নিয়ে অত্যাচার চালাতে লাগলো। যদিও সে ড্রয়িং রুমে বসেছিল, কিন্তু তার মনে বিন্দুমাত্র ভয় ছিল না যে পরিবারে কেউ চলে আসতে পারে, আর এই পরিস্থিতি দেখে ফেলে যে কোনো প্রবলেম হয়ে যেতে পারে। এদিকে রাফান নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে রিয়ার হাত থেকে নিজেকে সরিয়ে নিল, আর উঠে দাঁড়িয়ে নিজের ঠোঁটগুলো মুছতে মুছতে বলতে লাগলো, আরে আপু, এটা তুমি কি করলে? আমার লাগছে তো, এটা তুমি কি করছো? ছেড়ে দাও। আরে আপু, এটা তুমি কি করলে? তুমি তো একদম আমার ঠোঁটগুলোকে কামড়ে ছিঁড়ে ফেলেছে। এই দেখো, রক্ত বের হচ্ছে একদম। হোক, তাতে আমার কি? আমি তো তোকে ভালোভাবেই চুমু খেতে চেয়েছিলাম, কিন্তু তুই তো নড়াচড়া করতে গিয়ে দাঁতে লেগে ছিঁড়ে গেছে। এখানে আমার কি দোষ? আচ্ছা, আমি এটা কোনোভাবেই বুঝতে পারি না। তুমি মানুষটাকে অন্য কিছু, একজন মানুষকে এভাবে অত্যাচার করতে পারে, এটা আমার জাস্ট ধারণার বাইরে ছিল। কাম অন সুইটহার্ট, তুই এভাবে কেন বলছিস আমাকে? তোকে অত্যাচার করছি না আমি, তোকে তো আমি আমার ভালোবাসা দিচ্ছি। আর ভালোবাসা ভালো লাগার জিনিস, এটা তো অত্যাচার হতে পারে না। তুমি যেটা করছো এটা কি ভালোবাসা বলে না। তুমি যেটা করছো সেটাকে অত্যাচারই বলে। ভালোবাসা হলো দুটি মনের মিলন, যেখানে দুজনের সম্মতিতে সবকিছু হয়ে থাকে। কিন্তু তুমি আমাকে এক কথা বলতে গেলে ইফটিজিং করছো। হুর, যা তো, তোর সঙ্গে কথা বলে মজাই নেই। কি যে আনরোমান্টিক একটা ছেলে তুই, আমি বুঝতে পারি না।
কোথায় আমার মতো সুন্দরী শিক্ষিত একটা মেয়ে তোর পেছনে লাইন মারে, তুই আমাকে ফেলে রেখে ওই কলেজের ফকিন্নি মার্কা একটা মেয়ের পিছনে পড়ে আছিস? এটা তো তোর কাছ থেকে আশা করি না। আপু প্লিজ ডোন্ট ক্রস ইউর লিমিট। তুমি কাকে ফোকেননি বলছো? তিশা আমার ভালোবাসা, আমরা দুজন দুজনকে ভালোবাসি। সো প্লিজ তুমি কখনোই তাকে ছোট করে কোনো কথা বলে দুঃসাহস দেখাবে না। ও রে, আইসে রে আমার প্রেমিক রে, তোর ভালোবাসার গুষ্টি কিলাই। আমার ভালোবাসার যার কাছে কোনো মূল্য নেই, তার ভালোবাসা আমার কাছে কচু পাতার পানির মতো। এই বলে মুখটাকে একটা ভেঙচি মেরে রিয়া সেখান থেকে উঠে নিজের রুমে চলে গেল। এদিকে রাফান নিজের ঠোঁটে ডলতে ডলতে নিজের রুমে চলে গেল। আসলে একদম ঠিক, রিয়া তার ঠোঁট কামড়ে দিয়ে একদম ছিঁড়ে ফেলেছে, যেখান থেকে রক্ত বের হচ্ছে। রাফান নিজের রুমে গিয়ে ব্যাগটা রেখে তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে গেল। বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে নিজের রুমে চলে আসে, আর তারপরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ঠোঁটগুলো দেখতে থাকে। রিয়া কামড়ে রাফানের ঠোঁটগুলোর একদম অবস্থা খারাপ করে দিয়েছে। রাফান যখন নিজের ঠোঁটগুলোর অবস্থা ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে দেখছিল, তখনই পিছন থেকে রিয়া তাকে বলতে থাকে, কিরে, আমার জিনিসগুলোর এত যত্ন নিচ্ছিস কেন? আর শোন, তোকে একটা কথা বলি, তোর ঠোঁটগুলো কিন্তু হেব্বি মিষ্টি আছে। পিছন থেকে রিয়ার গলার আওয়াজ শুনে রাফান লাফিয়ে ওঠে। সে মনে মনে ভাবতে লাগলো, এই বুঝি আজরাইল আবারও তার কাছে এসে দাঁড়ালো। তাই সে থতমত খেয়ে পিছন ফিরে দাঁড়ালো আর রিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আর এইসব তুমি কি বলছো? সেরকম কোনো কিছুই না। আসলে আমি এইমাত্র ফ্রেশ হয়ে এলাম, সেজন্য ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আমার চুলগুলো ঠিক করে নিয়েছিলাম, এছাড়া অন্য কিছুই না। দেখ, তুই আমার কাছে কোনো কিছু লুকানোর একদম চেষ্টা করিস না। আমি কিন্তু তোর না বলা কথাটা বুঝে নেওয়ার ক্ষমতা রাখি, কারণ আমি তোকে ভালোবাসি। এটা মাথায় রাখিস সব সময়। আরে না আপু, আমি একদম সত্য কথা বলছি। আমি তোমার কাছ থেকে কোনো কিছু লুকাচ্ছি না। আমি আমার চুলগুলো ঠিক করেছিলাম, তুমি ভুল দেখেছ, এছাড়া আর কিছুই না। ওই হারামজাদা, তোকে না বলেছি তুই আমাকে আপু বলে ডাকবি না? তোর কাছ থেকে আপু ডাকটা শুনতে আমার একদমই ভালো লাগে না। তুই আমাকে নাম ধরে ডাকবি। কেন? তুমি আমার আপু হও, তোমাকে আমি আপু বলেই ডাকবো। আর হ্যাঁ, তুমি যদি নেক্সট টাইম কখনো এসব কিছু বলেছ, তাহলে কিন্তু আমি বাড়ির সবাইকে তোমার এসব ফাজলামার কথা বলে দেব। তোমার অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না, তুমি বলে দিলাম। আমিও তো তোকে বলেই দিয়েছি, তোর যার কাছে যেটা বলতে ইচ্ছা হয় তুই সেটা বলে দিস, তাতে আমার কিছুই যায় আসে না। বুঝতে পেরেছিস? তার মানে তুমি সিদ্ধান্ত নিয়ে রেখেছো, তুমি কখনো নিজেকে বদলাবে না, এই তো? আরে বাহ, তোর তো দেখছি ইদানিং আমার সঙ্গে থেকে বুদ্ধিটাও খুলে গেছে। হ্যাঁ, তুই একদম ঠিক ধরেছিস। আমি কখনো নিজেকে বদলাবো না। আমি যেমন আছি তাতেই বেশ আছি। আমি তোকে ভালোবাসি, আর আজীবন ভালোবেসেই যেতে চাই। তোমার যা ইচ্ছা হয় তুমি তাই করতে পারো, তাতে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। তবে দয়া করে তুমি আমার পেছন অন্তত একটু ছেড়ে দাও। আমি এসব কিছু জাস্ট সহ্য করতে পারছি না। প্লিজ লিভ মি অ্যালোন। এই বলে রাফান রিয়াকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে রুম থেকে বের হয়ে বাইরে চলে গেল। এদিকে রিয়া বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রাফানের রুমটা ভালোভাবে পর্যবেক্ষণ করে নিল। রুমটা বেশ অগোছালো মনে হয়। কয়েকদিন ধরে এই রুমটা কেউ একদমই পরিষ্কার করে না। আর রাফান তো ছেলে মানুষ, সে গোছগাছের ব্যাপারে সেরকম এক্সপার্ট নয়। তাই রিয়া নিজেই রুমটা সুন্দর করে গুছিয়ে দিল। প্রায় ঘন্টাখানেক সময় লেগে গেল রুমটা সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে দিতে। তারপর সে রুম থেকে বের হয়ে চলে আসে। এদিকে রাফান নিচে এসে দুপুরে খাবারটা খেয়ে নিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য লেকের পাড়ে চলে আসে। বন্ধুদের সঙ্গে প্রায় ঘন্টাখানেক সময় ধরে আড্ডা দেয়। সেখানে বসে বসে দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে। সবাই মিলে একটা ক্লাবে চলে যায় ক্যারাম খেলার জন্য। সেখানে বেশ কিছুক্ষণ সবাই মিলে আড্ডা দেয় আর গল্পগুজব করে। রাত প্রায় 8টার মতো বেজে যেতে রাফানের আম্মু রাফানকে ফোন করে বাসায় যাওয়ার জন্য। রাফান আম্মুর ফোন পেয়ে বাসে চলে গেল। বাসে এসে নিজের রুমে এসে রুমটা দেখেই রাফান ভীষণ অবাক হয়ে গেল। সে তো বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় বেশ অগোছালো ছিল, তাহলে এত সুন্দর করে পরিপাটি করে রুমটাকে সাজিয়েছে। সেই সঙ্গে রুমের নতুন বেশ কয়েকটা শোপিসও দেখা যাচ্ছে। তাই রাফান তার আম্মুকে ডাকতে লাগলো, আম্মু, এই আম্মু, কোথায় তুমি? একবার এদিকে এসো তো, তোমার সঙ্গে আমার একটু কথা বলার আছে। হ্যাঁ রে বাবা, বল না কি হয়েছে। রাতের খাবার তৈরি করা এখনো শেষ হয়নি, আমার কিচেনে অনেক কাজ পড়ে আছে, তাড়াতাড়ি বল। আমার রুমে
নতুন শোপিসগুলো কোত্থেকে এসছে? আর আমার রুমটা গুছিয়েছে কে? সেটা জানতে চাইছিলাম আর কি। সেটা তো আমি বলতে পারবো না, বিকেলে বাসায় ছিলাম না, আর বাসায় আসার পর থেকে কিচেনেই রয়েছি। তোর বড় আম্মুর শরীরটা আজ ভালো নেই, তাই রান্না বান্না একা একাই আমাকে করতে হয়েছে। তার পাশে কোথাও কি হচ্ছে না হচ্ছে সেদিকে আমার কোনো খেয়াল ছিল না। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে তুমি যাও, আমি ওকে খুঁজে নিচ্ছি। কে আমার রুমটা কিভাবে গুছিয়েছে, আর কেই বা আমার রুমে এতগুলো নতুন শোপিস এনেছে। রাফানের আম্মু তখন আর কোনো কথা না বলে সেখান থেকে চলে গেলেন। আর এদিকে ঠিক তখনই রাফানের সামনে সে দাঁড়ালো, আর সে রাফানকে বলতে লাগলো। কেন এত খুঁজতে হবে কেন? তুই জানিস না এই বাড়িতে কে আছে তোর রুমটা গুছিয়ে দেওয়ার জন্য? আর শোপিসের ব্যাপারে বলছিস কেন? শোপিসগুলো কি তোর পছন্দ হয়নি নাকি? ও আচ্ছা, আমি এতক্ষণে বুঝতে পেরেছি। তার মানে সব কিছু তোমার কাজ ছিল, তাই না? যখন বুঝতেই পেরেছিস সব কিছু আমার কাজ ছিল, তাহলে আবার জিজ্ঞাসা করছিস কেন? জিজ্ঞাসা করে নিশ্চিত হয়ে নিলাম আর কি। তবে আমার মনে আগে থেকে সন্দেহ ছিল, এমন অকাজ তুমি ছাড়া অন্য কেউই করতে পারে না। হাজার হোক, কয়দিন পরে তো এই রুমটাতে আমাকেই থাকতে হবে, তাই আগে থেকেই নিজের মতো করে গুছিয়ে নিয়েছি, এই আর কি। তাছাড়া আর কিছু না। কেন? আমি আবার কবে তোমাকে এটা বললাম যে আমি রুমটা ছেড়ে অন্য কোথাও শিফট হয়ে যাচ্ছে? আমি তো অন্য কোথাও যাচ্ছি না। তাহলে এই রুমে তুমি থাকবে কি করে? ও মা, তুই এত তাড়াতাড়ি কেন যে ভুলে যাস আমি সেটাই বুঝতে পারি না। আমি তো তোকে বলেছি, আমি যদি জীবনে কাউকে বিয়ে করি তাহলে সেটা তোকেই করব, এবং আমি তোকে এই বিয়েটা খুব তাড়াতাড়ি করব। আর সেজন্যই আমি এই রুমে থাকবো, বুঝতে পেরেছিস? আমি বুঝতে পারলেও তুমি বুঝতে পারছো না। তোমাকে আমি বারবার বলছি, তোমার এই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। তুমি যত চেষ্টাই করো না কেন, কোনোদিনও আমি আমার রুমে তোমাকে থাকতে দেবো না। তুই দিবি কি দিবি না সেটা তোর ব্যাপার, কিন্তু আমি এই রুমে থাকবো, এটা আমার ব্যাপার। তুই আমার কথাটা মিলিয়ে নিস শুধু। এই বলে রিয়া সেখান থেকে চলে গেল। এভাবেই যাচ্ছে তাদের দিনগুলো। রিয়া রাফানকে সত্যি মন থেকে ছোটবেলা থেকেই ভালোবাসে, কিন্তু রাফান এই ব্যাপারটা কোনোভাবেই মেনে নিতে পারে না, কারণ রিয়া তার চাইতে বয়সে বড়, তারপর আবার রিয়া তার চাচাতো বোন। তাই এটা মেনে নেওয়া তার পক্ষে কোনোভাবেই সম্ভব হয়ে উঠছে না। তাছাড়া ওর রাফান কলেজে ওঠার পর থেকে একটা মেয়ের সঙ্গে তার সম্পর্ক হয়ে গেছে। রাফান সেই মেয়েটাকেই ভালোবাসে, আর সে তো সিদ্ধান্ত নিয়ে রেখেছে ওই মেয়েটাকেই বিয়ে করবে। তাহলে এখন হুট করে কেউ একজন তার জীবনে চলে আসলে যে রাফান থেকে নিজের জীবনে মেনে নেবে, এমনটা তো হবে না। তবে আমাদের গল্পের শেষ প্রান্তে গিয়ে কী হয় সেটা আমরা এখনও জানি না, তাই গল্পের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে, এবং গল্পের টুইস্ট দেখতে হলে সম্পূর্ণ গল্পটাই মনোযোগ সহকারে দেখতে হবে। এদিকে রিয়া ভার্সিটির ফাইনাল সেমিস্টারে পড়াশোনা করছে। রিয়া দেখতে যেমন সুন্দরী, তেমনি লম্বা ঘন চুল, তেমনি লম্বা ঘন কালো মাথা, সব মিলিয়ে যা কোনো পরিও ফেল মেরে যাবে রিয়ার রূপের কাছে। তাই ভার্সিটিতেও রিয়ার পিছনে ঘুরঘুর করার মতো ছেলের কোনো অভাব ছিল না। কিন্তু রিয়া সেই সব ছেলেপেলেকে কখনোই পাত্তা দিত না, তার মন তো শুধু পড়ে আছে রাফানের উপর। আজ সকালবেলা যখন রিয়া ভার্সিটিতে আসে তখন মেয়ে হঠাৎই একটা ছেলে তার সামনে এসে দাঁড়ায়, যাকে সে আগে থেকেই চিনে। তবে কখনো রিয়া নিজের থেকে ওই ছেলেটার সঙ্গে গায়ে পড়ে কথা বলতে চায় না, ওই ছেলেটাই বারবার রিয়ার সঙ্গে কথা বলতে আসে। কি ব্যাপার সুন্দরী, সেই ভার্সিটিতে আসার পর থেকে আমি তোমার পিছনে পড়ে আছি। আজ 4টা বছর হয়ে গেল, তুমি আমাকে একটা সেকেন্ডের জন্য পাত্তা দিলে না। ব্যাপারটা ঠিক আমার ভালো লাগলো না। আপনার মতো লুজার, বদমাইশ আর অসভ্য একটা ছেলেকে আমার মতো একটা মেয়ে কখনোই পাত্তা দিবে বলে তো আমার মনে হয় না। ও আচ্ছা, তাই বুঝি। তুমি মনে হয় ভুলে গেছো আমি প্রতি মাসে এই ভার্সিটির এক একটা মেয়েকে খেয়ে ছেড়ে দিই। এটাকে পুরুষত্ব বলে না, এটাকে কাপুরুষত্ব বলে। পুরুষত্ব হলো এক নারীর প্রেমে আসক্ত হয়ে পুরো জীবন কাটিয়ে দেওয়া। ধরো আমি এই সময় বিশ্বাসী নই। আমি নিত্য নতুন প্রেম করব, নিত্য নতুন শরীরের গন্ধ নেব, 7 দিনে পর তারপর ছেড়ে দেব। তাই তো তোমাকে বলছি আমার সঙ্গে লং টাইম রিলেশন কন্টিনিউ করতে হবে না। চলো চলো না, দুজনে একদিন একটু বাইরে কোথাও দেখা করি। বলে রিয়ার দিকে এগিয়ে সে রিয়ার হাতটা ধরার চেষ্টা করছিল শুভ। আর ঠিক তখন রিয়া প্রচণ্ড পরিমাণ খেপে গিয়ে শুভর গালে ঠাস করে একটা চর বসিয়ে দেয় আর বলতে থাকে। হারামজাদা, আজকের মতো তোকে ছেড়ে দিলাম,
তবে আজকের পর যদি কখনো তুই আমার সামনে এসে দাঁড়াস, তোর এমন অবস্থা করব তুই রাস্তায় হাততালি দিয়েও চলতে পারবি না। সরি, তুই কাজটা ঠিক করলি না। তুই আমার সঙ্গে কি করবি, আমি তোর সঙ্গে কি করি সেটা তুই দেখে নিস। তোর মতো মেয়েকে খেয়ে দিতে আমার জাস্ট 2 মিনিট সময় লাগবে। মুখে কথা বলা আর সেটা করে দেখানো এক নয়, তাই তোকে আমি চ্যালেঞ্জ করে গেলাম, তুই আমার একটা চুলও ছিঁড়তে পারবি না। এ বলে রিয়া শুভকে নিজের পথ থেকে সরিয়ে দিয়ে সামনের দিকে এগিয়ে গেল। তখনই রিয়ার বান্ধবীরা সবাই রিয়াকে ঘিরে ধরল আর সবাই রিয়াকে কি হয়েছে সেটা জিজ্ঞেস করতে লাগলো। রিয়া তখন তার বান্ধবীদেরকে বলতে লাগলো, আরে বাদ দে তো এসব কথা, ও সব কুকুরের কথায় কান পাততে নেই। আচ্ছা ঠিক আছে, চল ক্যান্টিনের দিকে যাওয়া যাক, মাথাটা ভীষণ ব্যথা করছে, কফি খেতে হবে। হ্যাঁ তাই চল, আমারও মুড নষ্ট করে দিয়েছে এই হারামজাদার বাচ্চা। ওকে যে আমি কি করব সেটাই ভেবে পাই না। এত নির্লজ্জ একটা ছেলে মানুষ কি করে হতে পারে, এটা আমি জীবনে প্রথম দেখলাম। সে যাই হোক দোস্ত, তোকে একটা কথা বলি, একটু সাবধানে থাকিস। এই ছেলেটার কিন্তু চরিত্র একদমই ঠিক নেই, কি কখন করে বসে তার কোনো গ্যারান্টি নেই, তাই সাবধানের মার নেই। আরে ভাই তোরা এটা নিয়ে একদম ভাবিস না, আমার কোনো ক্ষতি করবে না। এরকম ছেলে মানুষ এই শহরে এখনো পয়দা হয়নি। ও হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কোনো আইডিয়া রাখে না। দেখ বোন, মেয়ে মানুষের ইজ্জত কিন্তু পয়সা দিয়ে কেনা যায় না। আমি তোর বান্ধবী হই, তাই আমি তোকে রিকোয়েস্ট করে বলছি, ওর থেকে সবসময় দূরে দূরে থাকবি, যথেষ্ট দূরত্ব বজায় রাখবি। আচ্ছা ঠিক আছে, এখন ক্যান্টিনে চল, কফি খেয়ে আগে মাথাটা ঠান্ডা করে নিই। হ্যাঁ, তাই বলে এসব নিয়ে আর কোনো কথা না বলি, এটাই আমাদের সবার জন্য ভালো। শুধু শুধু মেজাজ খারাপ করে কোনো লাভ নেই। এই বলে মিথিলা, রিয়া আর তার অন্যান্য বান্ধবীরা সবাই মিলে ক্যান্টিনে চলে আসলো। সবাই মিলে সেখানে বসে কফি খেলো আর এদিকে ঠিক ওই মুহূর্তে ক্লাসে ঘন্টা পড়ে গেছিল, তাই সবাই ক্লাসে চলে গেল। তবে এদিকে শুভ নামক ছেলেটাও হাল ছেড়ে দেওয়ার মতো পাত্র নয়। বিগত 4 বছর ধরে সে এই রিয়ার পিছনে পড়ে রয়েছে, যখন থেকে কিনা রিয়া এই ভার্সিটিতে এসেছে। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা একদম ঠিকই শুনেছেন, এই ছেলেটা নিজের পাওয়ার দেখিয়ে ভার্সিটিতে এত বছর ধরে পড়ে আছে। বছরের পর বছর সেমিস্টারে ফেল করে একই সেমিস্টারে আটকে আছে, তাতে তার বিন্দুমাত্র লজ্জা শরম নেই। তবে ভার্সিটিতে এসে গুন্ডামি মাস্তানি করতে হবে, এটাই তার সবচেয়ে বড় কথা। নিত্য নতুন মেয়েদের সঙ্গে প্রেম করতে হবে, আর সে মেয়েদেরকে যখন রুম ডেটে রাজি না হয় তখন উঠিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। এগুলোই তার নিত্যকার রুটিন। ভার্সিটির কর্তৃপক্ষ সবকিছু জানার পরও এই ছেলেটার বিরুদ্ধে কখনো কোনো লিগ্যাল অ্যাকশন নিতে পারে না, কারণ এই ছেলের বাবা পুলিশের এসপি, তাই তাকে আইনের ভয় দেখিয়েও কোনো লাভ নেই। বাবার ক্ষমতার দাপট দেখিয়ে সে জেলে যাওয়ার আগেই জেল থেকে বের হয়ে আসতে পারে। এদিকে রিয়া আর তার বান্ধবীরা সেদিন ভার্সিটির ছুটি হলে ক্যাম্পাস থেকে বের হতে যাবে, তখনই আবারও শুভ তার সামনে এসে দাঁড়ায়। শুভকে দেখে রিয়া রেগে গিয়ে বলতে থাকে, কি রে হারামজাদা, তোর কি লজ্জা শরম বলতে কোনো কিছু নেই নাকি? সেই সকালবেলা যে তোকে একটা থাপ্পড় দিলাম, তাতেও বুঝি তোর লজ্জা হয়নি? লজ্জা তো মেয়েদের পোষণ, সেটা আমি কেন পাবো? এখন লজ্জা আমি তোকে পাওয়াবো। কাল থেকে যাতে ভার্সিটিতে না আসতে পারিস সেই ব্যবস্থা আমি করব। ও আচ্ছা তাই নাকি, তুই কি করবি আমার বল তো শুনি। কথাটা বলতে দেরি হলো। শুভ তার পকেট থেকে ছোট্ট একটা শিশি বের করতে দেরি করলো না। শুভর হাতে শিশিটা দেখে একটু ভাবান্বিত হয়ে গেল রিয়া। সে ভাবতে পারছে না এই শিশিটাতে কি থাকতে পারে, তাই সে শুভকে বলতে থাকে, এটা কি? আর তুই আমাকে এটা দিয়ে ভয় দেখাচ্ছিস কেন? কারণ তোর তো রূপের ক্ষোভ দেওয়া, তাই না? আজ আমি এই অ্যাসিড দিয়ে তোর রূপ নষ্ট করে দেবো। রিয়া খুব ভালোভাবে বুঝতে পারে তার সঙ্গে ঠিকই হতে চলেছে, আর তাই সে এই মুহূর্তে দেরি না করে তখনই খুব সাবধানতার সঙ্গে শুভর হাত থেকে অ্যাসিডের বোতলটা ছিনিয়ে নিল। যদিও এই কাজটা করা তার জন্য অতটাও সহজ ছিল না। একজন পুরুষ মানুষের শক্তির সঙ্গে একটা মেয়ে মানুষের পেরে ওঠা অতটাও সহজ নয় যতটা আমরা মুখে বলে থাকি। তবে রিয়া যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে ছিল, তাই সে নিজের বুদ্ধি কাজে লাগিয়ে শুভকে কাবু করে নিল এবং মুহূর্তের মধ্যে তার হাত থেকে অ্যাসিডের বোতলটা ছিনিয়ে নিয়ে এসে আর এক মুহূর্ত দেরি না করে অ্যাসিডের সিপিটা খুলে পুরো অ্যাসিড শুভর মুখের উপর ছুড়ে দিল। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি বদলে গেল। শুভ কখনো কল্পনা করতে পারেনি তার সঙ্গে এরকমটা হবে। মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়ল আর চিৎকার করতে লাগলো, হা মা গো, বাবা গো, মরে গেলাম গো, আল্লাহ আমাকে বাঁচাও। শুভর এমন আর্তনাদে ক্যাম্পাসের সবাই ছুটে আসে।
সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছিল, শুধু কেউ কোনো কথা বলার সাহসই পাচ্ছিল না, কারণ তারা সবাই খুব ভালো করেই জানে শুভ কতটা খারাপ ছেলে, এসে এই ভার্সিটির প্রত্যেকটা মেয়েকে কতটা হ্যারাস করে। তবে শুভর এই খারাপ পরিণতিতে সবাই ভীষণ খুশি হলো। তারা তো সবাই মনে মনে ভেবে নিয়েছিল এই ভার্সিটিতে যতগুলো স্টুডেন্ট পড়াশোনা করে তাদের কপালে এই শুভ নামের ছেলেটার হাতে অত্যাচারিত হওয়া ছাড়া আর কোনো কিছুই লেখা নেই। তবে কেউ কোনোদিন ভাবতে পারেনি রিয়া এই কাজটা করতে পারবে। মুহূর্তের মধ্যেই ভার্সিটির সমস্ত প্রফেসররাও সেখানে চলে আসে। শুভর এরকম অবস্থা দেখে তারা দ্রুত অ্যাম্বুলেন্সে খবর দেয় আর যত তাড়াতাড়ি সম্ভব তাকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করে। তবে পরিস্থিতি অতটাও সহজ ছিল না, কারণ আপনাদেরকে তো একটু আগে বলেছি শুভর বাবা পুলিশের এসপি। তিনি খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে গেলেন আর মুহূর্তের মধ্যে তিনি রিয়াকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসলেন। তবে রিয়ার সম্পর্কে সেরকম কোনো কিছু উনি নিজেও জানতেন না, তাই তিনি রিয়াকে নিয়ে থানায় পৌঁছানোর আগে রিয়ার জামিনের কাগজ নিয়ে থানায় পৌঁছে যায় ভার্সিটির সমস্ত স্টুডেন্ট, প্রফেসর আর রিয়ার ফ্যামিলির লোকেরা। কাস্টডিতে রাখার আগেই তারা রিয়াকে থানা থেকে বের করে নিয়ে আসে। তবে এটার জন্য একদমই প্রস্তুত ছিল না শুভর বাবা। তিনি তো মনে মনে ভেবে নিয়েছেন তার ছেলে এই ভার্সিটিতে রাজত্ব করবে, কেউ কখনো তার ছেলের কোনো কাজে বাধা হয়ে দাঁড়াবে না। যখন তিনি রিয়াকে কাস্টডিতে রাখতে না পারলেন তখনই তিনি তাড়াহুড়ো করে হসপিটালে চলে গেলেন। যে ডক্টর তার ছেলের অপারেশন করছিলেন তিনি তার সঙ্গে দেখা করতে চাইলেন। প্রায় ঘন্টাখানেক পর অপারেশন থিয়েটার থেকে সেই ডক্টর বের হয়ে আসলেন। কি ব্যাপার ডক্টর, আমার ছেলের কি অবস্থা? আপনার ছেলের অবস্থা ততটাও ভালো নয়, তার লাইফে রিস্ক রয়েছে। আপনি শুধু আপনার ছেলের জন্য দোয়া করুন। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। আমি কোনো কথা শুনতে চাই না ডক্টর, যত টাকা লাগে আমি দেব, তবে তার বিনিময়ে আমি আমার ছেলেকে সুস্থ দেখতে চাই, এটাই শেষ কথা। দেখুন, জীবন মরণ আল্লাহর হাতে, আমরা শুধু চেষ্টাটুকু করতে পারি। আপনি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করুন। এই ডক্টর সেখান থেকে চলে গেল আর শুভর বাবা সেখানেই দাঁড়িয়ে রইল। ছেলের একটা ভালো খবর শোনার জন্য তিনি অপেক্ষা করতে লাগলেন, কিন্তু তিনি নিজেও এটা মনে মনে কল্পনা করতে পারেনি তার ছেলের সঙ্গে এরকম কিছু কখনো হতে পারে। অপরদিকে রিয়ার বাবা রিয়াকে নিয়ে বাসে এসে বলতে লাগলো, কিরে মা, তুই এই ছেলের সঙ্গে ঝামেলা করতে গেলি কেন? তোকে না আমি বারবার বলেছি ভার্সিটিতে কখনোই কারোর সঙ্গে ঝামেলা করবি না। দেখো বাবা, তুমি খুব ভালো করে জানো আমি কখনোই নিজের ইচ্ছায় কারোর সঙ্গে ঝামেলা করতে যাই না, কিন্তু ঝামেলা যখন নিজেই আমার কাছে চলে আসে তখন আর আমি তাকে ছেড়ে দিই না। হ্যাঁ ঠিক আছে, আমি সেটা বললাম, কিন্তু তাই বলে তুই এরকমটা করবি এটা তো কল্পনাও করিনি। আমি তো সেরকম কোনো কিছুই করিনি। সে আমার সঙ্গে যেটা করতে চেয়েছিল আমি শুধু তার পাল্টাটা করেছি। সে আমাকে অ্যাসিড দিতে চেয়েছিল, আমি শুধু তাকে দিয়ে দিয়েছি। কেন? তারপরেও আমি মা তোকে একটা কথাই বলবো, তুই এটা একদমই ঠিক করিসনি। ছেলেটার জীবনটা নষ্ট হয়ে গেল। বাবা, তুমি এই ছেলেটার সম্পর্কে কোনো কিছুই জানো না। এই ছেলেটার জন্য ভার্সিটির কত মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে সেটা তুমি একদমই জানো না। মানে আমি কিছুই বুঝতে পারছি না, এই ছেলেটার জন্য ভার্সিটির কত মেয়ের জীবন নষ্ট হয়েছে? মানে এই ছেলেটা ভার্সিটির কত মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেছে তার কোনো সঠিক হিসাব নেই। বছরের পর বছর একই সেমিস্টারে পড়ে আছে শুধু ক্ষমতার দাপট দেখিয়ে। তাই আজ ওকে একটু শিক্ষা দিতে পেরে আমার মনে কি যে শান্তি লাগছে সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তখনই পাশ থেকে রিয়ার বান্ধবী মিথিলা বলতে লাগলো, হ্যাঁ আঙ্কেল, রিয়া একদমই ঠিক কথাই বলেছে। এই ছেলেটার চরিত্রের একদমই ঠিক নেই। সে যেই মেয়েকে যখন নিজের সামনে দেখতে পাবে তখন সেই মেয়েকে টিস করতে ছাড়বে না। ওর চরিত্রের একদমই ঠিক নেই। সে যাই হোক, কিন্তু ওর বাবার মনের অবস্থাটা কি এখন সেটা তো বোঝার চেষ্টা করো। আঙ্কেল, আপনি ওর বাবার চিন্তা বাদ দিন। আজকে যদি আপনার মেয়ের সঙ্গে এমনটা হতো তাহলে আপনি কেমন থাকবেন সেটা একবার চিন্তা করে দেখুন। রিয়ার বাবা তখন চুপ করে গেলেন, কারণ তিনি খুব ভালোভাবে বুঝতে পারলেন ওনার একটা মাত্র মেয়ে, আর ওনার মেয়ের সঙ্গে যদি এরকম কিছু আজ সত্যি হয়েছে তাহলে উনি কোনোদিনও মেনে নিতে পারতেন না। এই ছেলেটাকে এমনিতেই তিনি নিজের খুন করে ফেলতেন, কারণ ওনার আদরের বড় মেয়ে। এই মেয়ের সঙ্গে কেউ খারাপ আচরণ করলে জিনিসটা সহ্য করতে পারেন না, আর সেখানে এত বড় একটা দুর্ঘটনা। তাই রিয়ার বাবা সিদ্ধান্ত নেন পরদিন তিনি ভার্সিটিতে যাবেন আর প্রিন্সিপালের সঙ্গে কথা বলবেন।
এরকম বখাটে ছেলেপেলেদেরকে যাতে ভার্সিটিতে না রাখে সেই ব্যবস্থাই তিনি করবেন। অপরদিকে হসপিটালের করিডোরে পায়চারি করছে শুভর বাবা। তখনই হঠাৎ করে আবারও অপারেশন থিয়েটার থেকে আরেকজন ডাক্তার বের হয়ে আসলো। শুভর বাবা ওনার দিকে এগিয়ে গেলেন আর বলতে লাগলেন, হ্যালো ডক্টর, আমার ছেলে এখন কি অবস্থা? আগের চাইতে অবস্থা উন্নতি হয়েছে। আপনি শুধু আল্লাহর কাছে দোয়া করতে থাকুন। এ বলে ডাক্তার সেখান থেকে চলে গেল। শুভর বাবা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেন। তাহলে হয়তো ওনার ছেলে বেঁচে থাকার সম্ভাবনা আছে। তাই তিনি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করতে লাগলেন। আর মনে মনে বলতে লাগলেন তিনি বেঁচে থাকতে আর কখনোই ওনার ছেলেকে এরকম কোনো অন্যায় অপরাধ করতে দেবেন না। এরপর কেটে গেল বেশ কিছুদিন। প্রায় মাসখানেক পর শুভকে হসপিটাল থেকে রিলিজ করা হয় আর তার বাবা তাকে বাড়িতে নিয়ে আসেন। শুভ কয়েকদিন ধরে একটু একটু কথা বলতে শুরু করেছে। শুভ নিজের রুমে শুয়ে আছে, তার বাবা তার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তখনই শুভ তার বাবাকে বলতে থাকে, বাবা, ওই মেয়েটাকে আমি ছাড়বো না। ওর এমন অবস্থা করব যে নিজের চেহারা দেখলেও ভয় পাবে। একদম চুপ কর। তুমি আর একটা কথাও ফালতু কথা বলবে না। আজ যা কিছু হয়েছে এই সব কিছু তোমার কর্মের ফল। তুমি যদি মেয়েটাকে অ্যাসিড দিতে না যেতে তাহলে কি মেয়েটা তোমার সঙ্গে এরকম করতো? তো আমি কি করব? ওকে আমি প্রেমের প্রস্তাব দিয়েছিলাম, একবার আমার সঙ্গে ডেটিংয়ে যেতে বলেছিলাম, কিন্তু সে তো আমার কথাতে কোনোভাবেই রাজি হলো না। তাই তো আমি বাধ্য হয়ে এমনটা করেছি। ও আচ্ছা, তাই বুঝি। তাহলে তো আমাকে এটাই বলতে হবে যে মেয়েটা যা করছে একদম ঠিক কাজ করছে। তোমার উপযুক্ত কাজটি বিয়ে করছে। তুমি আমার বাবা নাকি অন্য কিছু, আমি না সেটাই বুঝতে পারছি না। তুমি আমার বাবা হয়ে মেয়েটার পক্ষে নিয়ে কথা বলছো? একদম ঠিক কাজ করছিস তুমি। কি ভেবে সব সময় সবাইকে নরম পেয়ে যাবে আর সবার উপর সব ক্ষমতার প্রভাব খাটিয়ে দেবে? এমনটা তো কখনো হতে পারে না। বাবা, তুমি এভাবে কথা বলছো কেন? আমি তো তোমার শক্তিতে এত কিছু করার সাহস পাই। তুমি যদি আমার পাশে না থাকো তাহলে আমি কিভাবে করব? ও আচ্ছা, তাহলে এখনো তোমার শিক্ষা হয়নি? তোমার শিক্ষা এখনো বাকি রয়ে গেছে। আসলেই তোমার লজ্জা শরম বলতে কোনো কিছু নেই। তুমি যদি আমার পাশে না থাকো তাহলে আমি কিভাবে কি করব? তুমি এভাবে কেন কথা বলছো বাবা? এখনই তো লাইফটাকে এনজয় করার টাইম। এখন যদি লাইফটাকে এনজয় না করি তাহলে কখন করব তুমি বলে দাও। তোমার যদি এতই লাইফটাকে এনজয় করার ইচ্ছা থাকে তাহলে তুমি বিয়ে করে একটা মেয়ের সঙ্গে বাকিটা জীবন কাটিয়ে দাও। তুমি এসব ফালতু চিন্তা আর কখনো নিজের মাথায় আনবে না। এই তোমাকে শেষবারের মতো বলে দিলাম। কিন্তু বাবা, বললাম তো, আমি আর কোনো কথাই শুনতে চাই না। এ বলে শুভর বাবা শুভর রুম থেকে বের হয়ে চলে গেলেন। শুভ একা একা বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগলো, এখন যদি তার বাবা তার সাথে না থাকে তাহলে তো সে আরো দুর্বল হয়ে যাবে। তখন তো আর কেউ তাকে ভয় পাবে না। তাহলে সে নিজের উদ্দেশ্য হাসিল করবে কিভাবে? কিভাবে নিত্য নতুন শরীরের গন্ধ নিবে? তারপর চলে গেল আরও বেশ কিছুদিন। আস্তে আস্তে শুভ সুস্থ হয়ে উঠতে লাগলো। তবে শুভর রুমে কোনো আয়না নেই, ড্রেসিং টেবিলেও সরিয়ে ফেলেছে তার বাবা। কারণ তিনি খুব ভালো করে জানেন তার ছেলে যখন আয়নায় নিজের চেহারা দেখতে পাবে তখন তার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, মানসিকভাবে খুবই বিপর্যস্ত হয়ে যাবে। এদিকে রিয়ার অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা চলে এসেছে, তাই সে পড়াশোনায় ভীষণ রকম মনোযোগ দিয়েছে। তাই এই কয়দিন ধরে রাফানকে আর কোনো রকম বিরক্ত সে করছে না। তাই রাফানও মনে মনে অনেকটাই শান্তিতে আছে। রিয়া যদি তাকে এভাবে বিরক্ত না করে তাহলে তার আর কোনো সমস্যাই থাকে না। সে দিব্যি খাচ্ছে দাচ্ছে, কলেজ যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। দেখতে দেখতে রিয়ার পরীক্ষা প্রায় শেষ পর্যায়ে চলে আসলো আর রাফানের চিন্তা বাড়তে লাগলো। কারণ এখন থেকে রিয়া পাশে থাকবে আর সারাদিন রাফানের পিছনেই পড়ে থাকবে। সেদিন রাফান আর তার আম্মু বসে বসে গল্প করছিল। আচ্ছা আম্মু, ধরো আমি একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করলাম আর সেই মেয়েটাকে তোমাদের সামনে এনে বললাম বিয়ে করার কথা, তখন কি বলবে আমাকে? এসব ফালতু কথা রাখ। এসব ফালতু কথা একদম বলবি না। তুই আমাদের ছেলে, সবচেয়ে বড় কথা তুই এই পরিবারের প্রথম ছেলে সন্তান। তোকে আমরা দেখে শুনে বিয়ে করাবো। তুই একটা মেয়েকে ধরে এনে বলবি মেয়েটাকে তুই বিয়ে করবি? এমনটা হতে পারে নাকি? আরে আম্মু, আমি তো তোমাকে এমনিতেই বলেছি। দেখলাম তুমি আমাকে কি বলো। আমি কখনো এমন কাজ করতে যাবো কেন? এই ব্যাপারে তোমরা একদম নিশ্চিত থাকতে পারো। তুই তাই আর এই কথাটা সবসময় মাথায় রাখবি।
তুই এই পরিবারের প্রথম ছেলে সন্তান, তোর উপর সবাই অনেক আশা নিয়ে বসে আছে, তাই কারোর আশায় জল ঢেলে দিবি না কখনোই। আচ্ছা আমার ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমরা আমাকে যেমনটা বলবে আমি ঠিক তেমনটাই করব। এসব কিছু নিয়ে চিন্তা করো না, আমার কাছে সবার আগে আমার পরিবার। এ বলে রাফান কথাটাকে ঘুরিয়ে নিল, কিন্তু মনে মনে বলতে লাগলো সময় আসুক তাহলেই সবাইকে সব কিছু খুলে বলবে। এদিকে দেখতে দেখতে রিয়ার পরীক্ষা একদম শেষ হয়ে গেল। রিয়া যেন হাঁপ ছেড়ে বাঁচল, তার মাথার উপর থেকে যেন বোঝাটা নেমে গেছে। এখন থেকে শুধু শান্তি আর শান্তি, খাওয়া দাওয়া, ঘুরে বেড়ানো আর ঘুম ছাড়া আর কোনো কাজ নেই তার। হ্যাঁ, আপনারা একদম ঠিকই শুনেছেন, রিয়া মনে মনে এরকমটাই চিন্তা করে রেখেছে। তার ইচ্ছে ছিল অনার্স পর্যন্ত পড়াশোনা করা, তারপর বিয়ে শাদী করে সংসারী হয়ে যাওয়া। এদিকে রাফানের ইন্টার সেকেন্ড ইয়ারের পরীক্ষার সময় ঘনিয়ে এসেছে, তাই রিয়া রাফানকে বলতে থাকে, এই শোন, কাল থেকে তোর টিউশন টিচারকে আসতে মানা করে দিস, আমি তোকে পড়াবো। আমার পাগলা কুত্তায় কামড়াইছে নাকি যে আমি তোমার কাছে পড়তে যাব? তোরে যদি পাগলা কুত্তায় কামড়ায় তাহলে তো এতক্ষণে তোকে পশু হাসপাতালে রেখে আসতাম, এই বাড়িতে তোকে রাখতাম না। আমি তোমার কাছে কোনোভাবেই টিউশন পড়তে যাব না। তুই পড়বি না, তোর বাপে পড়বে। তুমি একদম ঠিক কথাই বলেছ। তুমি আবুকে টিউশন পড়াও, কারণ আমি কখনোই তোমার কাছে টিউশন করব না। তোমার মতো দাঁড়ছেরা মেয়ের কাছে আমি কেন? দুনিয়ায় কোনো ছেলে টিউশন পড়বে না। আমি তার ছেঁড়া? তুই তার ছেঁড়া, তোর 14 গোষ্ঠী তার ছেঁড়া। বুঝতে পেরেছিস হারামজাদা? কাল থেকে যদি দেখেছি টিউশন টিচার এই বাসায় গেট দিয়ে ভেতরে প্রবেশ করেছে, তাহলে তোর পা ভেঙে আমি তোকে সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে রেখে দেব, এই বলে দিলাম। এনিহাও তুমি কি আমাকে থ্রেট দিচ্ছ নাকি? তোর যদি মনে হয়ে থাকে আমি তোকে ভালোভাবে বলছি, তাহলে আমি তোকে ভালোভাবেই বলছি। আর যদি তোর মনে হয় আমি তোকে থ্রেট দিয়ে বলছি, তাহলে সেটাই। তবে আমি যেটা বলেছি সেটাই হবে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমিও দেখে নেব তুমি আমাকে দিয়ে কীভাবে জোর করে কাজটা করো। এই বলে রাফান সেখান থেকে চলে গেল। এদিকে পরের দিন রাফানের যখন টিউশন টিচার আসার সময় হলো, রাফান নিজের রুমে বসে টিউশন টিচারের জন্য অপেক্ষা করতে লাগলো। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে লাগলো, টিউশন টিচারের পাশে আসার কোনো নামগন্ধ নেই। রাফান টিউশন টিচার মোবাইলে ফোন দিল, দুবার রিং হওয়ার পরে কলটা রিসিভ করলো আর টিউশন টিচার বলতে লাগলো, এই, তুমি কি পেয়েছো আমাকে? ফাজলামো করছো কেন তুমি? যখন তোমার বাড়িতেই টিউশন পড়বে তখন সেটা তুমি আমাকে ফোন দিয়ে জানিয়ে দাওনি কেন? আরে না স্যার, ব্যাপারটা একদম সেরকম নয়, আপনি আমাকে ভুল বুঝতেছেন। আমি এরকম কোনো কিছু করিনি। রিয়াবু আপনাকে ভুলভাল কথা বলেছে। দেখো, একদম মিথ্যা কথা বলো না। তোমার বাড়িতে যখন তোমার বোন তোমাকে পড়াতে চাইছে, সেখানে তুমি টিউশন টিচারের কাছে কেন পড়বে? প্লিজ স্যার, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি আপনার কাছে পড়বো না, আমি আপনার কাছে পড়বো। আপনি প্লিজ চলে আসুন, আমি আপনার জন্য ওয়েট করছি। আমাকে কি পাগলা কুত্তায় কামড়াইছে নাকি? এখন আমি তোমাদের বাড়িতে গিয়ে তোমার বোনের হাতে দৌড়ানি খাই? ওরে আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো, আমি মেয়ের জেলে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আল্লাহ তুমি আমার বাঁচাও, আমি এসব কিছু সহ্য করতে পারছি না। এই বলেই ফোনটা কেটে দিয়ে প্রচণ্ড রকম রেগে গিয়ে রুম থেকে বের হতে যাচ্ছিল। দরজা দিয়ে যেই না বাইরে বের হতে যাবে, তখনই কারোর সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে গেল। রাফান কোনো রকম নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়িয়ে বলতে লাগলো, কি ব্যাপার, চোখে দেখতে পাও না নাকি? আমি তো এখনো চোখে ঠিকঠাকই দেখতে পাই, কিন্তু তুই মনে হয় চোখে ইদানিং কম দেখতে পাচ্ছিস। আচ্ছা, আমি একটা কথা কোনোভাবেই বুঝতে পারছি না, তুমি এইভাবে আমার পেছনে কেন লেগেছ? আমি কি ক্ষতি করেছি তোমার? কেন, তুই জানিস না নাকি আমার কি ক্ষতি করেছিস? না, আমি সত্যিই জানি না আমি তোমার কি ক্ষতি করেছি। কেন তুমি আমার সঙ্গে এরকম করছো? সামনে আমার এক্সাম, এখন যদি আমি ঠিকমতো পড়াশোনা না করি তাহলে আমি পরীক্ষাটা দেব কিভাবে? তুই পড়াশোনা করবি না সেটা তোকে কখন বললাম? আমি তো তোকে বলেছি তোকে আমি নিজ দায়িত্বে পড়াশোনা করাবো। আমি যে তোমাকে বললাম আমি তোমার কাছে পড়াশোনা করবো না, সেটাকে তুমি কানে শুনতে পাও না? নাকি তুমি সব কিছু জেনে শুনে আমার সঙ্গে ইচ্ছাকৃতভাবে এমন করছো? আমি শুধু চাই তুই ঠিকমতো পড়াশোনা কর, পরীক্ষায় ভালো রেজাল্ট করবি, সেইটুকুই। তারপর তোর কাছে আমার আর কোনো কিছুই চাওয়ার নেই। যদি এরকমটা হয়ে থাকে তাহলে তুমি আজকে আমার টিউশন টিচারকে কল দিয়ে সরি বলবে, আর ওনাকে এসে আমাকে পড়িয়ে দিয়ে যেতে বলবে। এটা কখনোই হবে না। আমি বেঁচে থাকতে তোকে অন্য কেউ টিউশন পড়াবে এ বাড়িতে এসে, এটা তো আমি কখনোই হতে দেব না।
আমি তোকে পড়াবো আর আমার কাছে তোকে পড়তে হবে। উফ আল্লাহ, আমি মাফ চাই। তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমার দুইটা পায়ে ধরছি, তুমি আমাকে এসব কিছু থেকে মুক্তি দাও প্লিজ। শুনে কার কথা? রিয়া তো কোনোভাবে নিজের সিদ্ধান্ত থেকে পিছিয়ে যাবে না। সে যেটা বলেছে সেটাই করবে। তার কথা থেকে তাকে পিছু পা হটাতে পারে এমন কেউ এখনো আসেনি। তাই রিয়া রাফানকে জোর করে টেনে পড়ার টেবিলে নিয়ে গেল আর বই খুলে বলতে লাগলো, এই নে, এবার পড়তে বস। আমি তোকে ফিজিক্স আর ম্যাথমেটিক্স বুঝিয়ে দিচ্ছি। রাফান তখন কোনো কথা না বলে চুপচাপ বসে আছে। সে তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, যত কিছু হয়ে যাক সে কেন রিয়ার কাছে কোনোভাবেই পড়বে না। এদিকে রিয়াও হাল ছেড়ে দেওয়ার মতো মেয়ে নয়। সে যখন বলেছে রাফানকে টিউশন পড়াবে, তখন সে পড়িয়েই ছাড়বে। আর রাফানের টিউশন টিচারকে সে কখনোই এই বাড়িতে আর প্রবেশ করতে দেবে না, কারণ সে এক কথার মানুষ। তার কথার উপরে কথা বলে কেউ কখনো তাকে দিয়ে সেটা করাতে পারে না। রাফান চুপচাপ পড়ার টেবিলে বসে রইল। এদিকে রিয়া তাকে পড়ানোর চেষ্টা করছিল, কিন্তু রাফান কোনো রেসপন্স না করতে রেগে গেল রিয়া। ঠাস করে রাফানের গালে একটা চড় বসিয়ে দিয়ে বলতে লাগলো, কিরে, তোকে কি বললাম? তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস না নাকি? তুই কোনো রেসপন্স করছিস না কেন? তুমি আমাকে মারো, কাটো, যা ইচ্ছে করো, আমি কিন্তু কোনোভাবেই তোমার কাছে টিউশন পড়বো না। এটা আমার শেষ কথা। তুই এই কথাটাও কান খুলে শুনে রাখ। যদি তুই পরীক্ষাতে ফেল করিস, তাতেও এই বাড়িতে কোনো টিউশন টিচার আসবে না, যতক্ষণ পর্যন্ত আমি এই বাড়িতে আছি। আর এটাই শেষ কথা। আচ্ছা, আমি এটা বুঝতে পারছি না, তুমি কি নিজেকে এই বাড়ির সর্বসর্ব মনে করছো নাকি? আমি নিজেকে সর্বেসর্বা মনে করব কেন? আমি এই বাড়ির বড় মেয়ে। আমার সিদ্ধান্তের একটা গুরুত্ব আছে না? আর এই বাড়িতে প্রত্যেকটা মানুষ আমার সিদ্ধান্ত মেনে নেয়। তাহলে তুই কেন মেনে নিবি না? তোর কি প্রবলেম আছে শুনি? যেখানে তুমি নিজে আমার প্রবলেম হয়ে বসে আছো, সেখানে অন্য কি প্রবলেম থাকার প্রয়োজন আছে? আমার প্রবলেম শুধুমাত্র তুমি, আর কোনো প্রবলেম নেই। আই হোপ ইউ বেটার আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে। ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড, বাট তুই বুঝতে পারছিস না যেটা আমি তোকে বোঝাতে চাইছি। তবে তোকে আমি আজকের দিনটা সময় দিয়ে গেলাম। তুই নিজেকে বোঝা আর আমার সিদ্ধান্ত মেনে নে। এটাই তোর জন্য সবচাইতে ভালো হবে। এ বলে রিয়া রাফানের রুম থেকে বের হয়ে চলে গেল। রাফানের রাগে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছিল, কিন্তু কি করবে সেটাই ভেবে পাচ্ছিল না। তখনই রাফানের আম্মু রাফানের রুমে আসে। রাফানকে এইভাবে রাগান্বিত হয়ে বসে থাকতে দেখে তিনি বলতে থাকেন, কি ব্যাপার বাবা, কি হয়েছে? তুই এভাবে রাগান্বিত হয়ে বসে আছিস কেন? আম্মু, এই মেয়েটার কি সমস্যা আমি সেটা বুঝতে পারছি না। আমার পেছনে কেন এইভাবে পড়ে আছে? মানে তুই কার কথা বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি রিয়াপুর কথা বলছি। আমার পেছনে কেন এইভাবে পড়ে আছে? আমি কি ক্ষতি করেছে? রাফান, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ঠিকভাবে কথা বলো। ও তোমার বড় বোন হয়, ওর ব্যাপারে তুমি এভাবে কথা বলতে পারো না। আমি শুধু এটাই বলতে চাইছি, আমার বড় বোন হয়ে থাকুক না, আমার ব্যক্তিগত ব্যাপারে কেন এইভাবে নাক গলাতে চায়? ও তোমার ব্যক্তিগত কোনো ব্যাপারে নাক গলাতে চাইছে না। ও আমাদের পরিবারের সবার সম্মতিতেই তোমাকে টিউশন পড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, বুঝতে পেরেছো? মানে তোমরা সবাই মিলে ওকে পারমিশন দিয়েছ আমাকে টিউশন পড়ানোর জন্য? আচ্ছা, আমি বুঝতে পারছি না, ওর সঙ্গে সঙ্গে তোমাদেরও মাথা খারাপ হয়ে গেছে নাকি? রাফান, তোমাকে আমি শেষবারের মতো বলছি, তুমি ঠিকভাবে কথা বলো। এই বাড়িতে কেউ তোমার খারাপ চায় না, বা কেউ তোমার চাইতে বয়সে ছোট নয় যে তুমি এভাবে কথা বলতে পারো। আচ্ছা ঠিক আছে, তোমরা তোমাদের সিদ্ধান্তের কথা জানিয়েছ, আর আমি তোমাদেরকে আমার সিদ্ধান্তের কথা জানাচ্ছি। আমি যদি পরীক্ষাতে ফেল করি, তারপরও আমি এই মেয়ের কাছে কোনোভাবেই টিউশন করব না, আর এটা আমার সিদ্ধান্ত। এই বলে রাফানের রুম থেকে বের হয়ে চলে গেল সেই চিরচেনা লেকের পাড়ে, যেখানে সে তার বন্ধুদের সঙ্গে প্রতিদিন আড্ডা দেয়। তবে প্রতিদিন পড়া শেষ হলে তারপর বাসা থেকে বের হয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য যেত, কিন্তু আজ তো তার টিউশন পড়াই হলো না। রাফান লেকের পাড়ে গেছে ঠিকই, কিন্তু তার বন্ধুরা সবাই একসঙ্গে বসে গল্প করছে, হাসাহাসি করছে। তার সেদিকে বিন্দুমাত্র আগ্রহ নেই। সে একাই বসে আছে আর লেকের পানির দিকে তাকিয়ে কিছু একটা নিয়ে চিন্তা করতেছে। তখনই তার বন্ধু তাকে বলতে লাগলো, আরে দোস্ত, আর বলিস না, আমি পড়েছি এক মহা জ্বালায়। কোনোভাবেই ঝামেলা থেকে নিজেকে মুক্ত করতে পারছি না। জানি না আমি কবে মুক্তি পাবো এসব কিছু থেকে। কি ব্যাপার দোস্ত, কি হয়েছে? তুই এভাবে মনমরা হয়ে বসে আছিস কেন? কেন রে ভাই, তোর আবার কি হলো? তুই তো আমাদের বন্ধুদের মধ্যে সবার চাইতে ভালো লাইক ক্রিয়েট করিস, তাহলে
তোর আবার কি প্রবলেম হতে পারে সেটাই তো ভেবে পাচ্ছি না। আর ভাই শোন, তোদেরকে একটা কথা বলি, আমরা যাদেরকে উপর থেকে অনেকটা সুখী মনে করি, ভেতর ভিতরে কিন্তু তারা আদৌ এতটা সুখী থাকে না। আচ্ছা ঠিক আছে, বাদ দে সেসব কথা। তোর কি হয়েছে সেটাই আমাদেরকে খুলে বল। এই বলে রাফানের সব বন্ধুরা তাকে ফোর্স করতে থাকে তার কি হয়েছে সেটা খুলে বলার জন্য, কিন্তু রাফান কোনোভাবেই তার বন্ধুদের সঙ্গে এই ব্যাপারটা শেয়ার করতে চাইছিল না। আসলে আপন চাচাতো বোনের ব্যাপারে এসব কথাগুলো বলতে তার রুচিতে পাচ্ছিল, কিন্তু কি করবে, বন্ধুদের জোরাজুরিতে সে আর নিজের মধ্যে ব্যাপারটা লুকিয়ে রাখতে পারল না। অবশেষে তাকে বাধ্য হয়ে বন্ধুদের কাছে এই ব্যাপারটা শেয়ার করতে হলো। রাফান তার বন্ধুদেরকে সবকিছু খুলে বলে, সবকিছু শুনে তার বন্ধুরা তাকে বলতে থাকে, আরে ভাই, তোর তো রাজকপাল, আমাদের সঙ্গে এরকম কিছু হলে আমরা খুশিতে আত্মহারা হয়ে যেতাম, আর তুই কিনা এসব কিছু মেনে নিতে চাইছিস না। তুই এমন কেন রে ভাই? আরে ভাই, আমি তোর সঙ্গে মজা করছি না, একদম আমি সিরিয়াস। তোর ব্যাপারটা বোঝার চেষ্টা কর। হ্যাঁ ভাই, আমরাও তোর সঙ্গে সিরিয়াস, আমরাও তোর সঙ্গে কোনো মজা করছি না। তোর ভালোর জন্যই বলছি, এটা মেনে নে, এটাই তোর জন্য সবচেয়ে ভালো হবে। তাছাড়া এই রিয়া আপু সব দিক থেকে পারফেক্ট, ওর মতো মেয়েকে বউ হিসেবে পাওয়া প্রত্যেকটা ছেলের স্বপ্ন থাকে। বয়সে সিনিয়র, তাতে কি হয়েছে? আমি বুঝতে পেরেছি, ওই ফাজিল মেয়ের সঙ্গে তোদেরও মাথা খারাপ হয়ে গেছে। আমার জাস্ট তোদেরকে কিছু বলার নেই। আমি গেলাম, তোদের সঙ্গে কথা বলতে ভালো লাগছে না। এ বলে রাফান সেখান থেকে উঠে গেল। যদিও তার বন্ধুরা পিছন থেকে অনেকবার ডাকাডাকি করছিল, কিন্তু রাফান কোনো কথাই শুনল না। রাফান বাসে আসার সময় দোকান থেকে এক প্যাকেট সিগারেট কিনে নিয়ে বাসায় আসে। প্রতি মাসে এর আগে কখনো সিগারেট খায়নি। তার টিমের বন্ধুরা সবাই সিগারেট খায়, বন্ধুরা জোর করে তাকে কোনোদিন সিগারেট স্পর্শ করতে পায়নি। আর সেই ছেলেটা কত ডিপ্রেসড হয়ে গেছে ভাবা যায়। সে আজ নিজের সিগারেট কিনে নিয়ে কাউকে কিছু না বলার সুযোগ দিয়ে সোজা নিজের রুমে চলে গেল আর দরজাটা বন্ধ করে দিল। রিয়া যখনই টের পেয়েছে রাফান বাসে এসেছে, তখনই সে রাফানের সঙ্গে কথা বলার জন্য গিয়েছিল রাফানের রুমে, কিন্তু রাফান একটা বারের জন্য দরজা খুলেনি। অবশেষে রিয়া বাধ্য হয়ে সেখান থেকে ফিরে আসে। এদিকে সন্ধ্যা ঘনিয়ে রাত হতে থাকে। নিচের রুমের বেলকনিতে বসে সিগারেট টানতে শুরু করে। যেহেতু শেষ সিগারেট খেয়ে অভ্যস্ত নয়, তাই সিগারেটের ধোঁয়া সে একদমই নিতে পারছিল না। প্রচণ্ড কাশি হচ্ছিল, গলা জ্বালাপোড়া করছিল। রাফানের পাশের রুমটাতে রিয়া থাকতো। রিয়া রাফানের কাছে শব্দ শুনে বারবার তার রুমের দরজা নক করতে থাকে, যেটা বাড়ির অনেকে লক্ষ্য করেছিল। সবাই রিয়ার কাছে জিজ্ঞাসা করতে তাকে রাফানে কী হয়েছে, কিন্তু রিয়া কোনো কিছুই বলতে পারছিল না। তাই সবাই মিলে রাফানের রুমের দরজায় নক করতে লাগলো। অবশেষে রাফান বাধ্য হয়ে রুমের দরজা খুলে দিল। রাফান রুমের দরজা খুলে দিতে রিয়া রাফানকে বলতে লাগলো, কি রে, কি হয়েছে তোর? সেই কখন থেকে তোর রুমের দরজায় নক করছি, তুই রুমের দরজা খুলছিস না কেন? রুমটা তো আমার, রুমের ভেতর আমি কি করব না করব সেটা তো এখন তো আমার ব্যক্তিগত ব্যাপার। আর তোমরা ডাকলে আমাকে রুমের দরজা খুলতে হবে? এটা কোন হাদিসে লেখা আছে বলো শুনি? এই কথাটা বলতে দেরি হলো, কিন্তু রাফানের আম্মু ঠাস করে রাফানের গালে 2টা চড় বসিয়ে দিতে এক মুহূর্ত দেরি করলেন না। তিনি প্রচণ্ড পরিমাণে ক্ষেপে গিয়ে রাফানকে বলতে লাগলেন, এই বেয়াদব ছেলে, তোর সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। তোর কত বড় সাহস, তুই রিয়ার সঙ্গে মুখে মুখে তর্ক করছিস? আচ্ছা আম্মু, আমি বুঝতে পারছি না, এই বাড়িতে থাকাটা আমার জন্য অস্বাস্থ্যকর হয়ে যাচ্ছে নাকি? ওরে বাবারে, আইসে আমার নবাবজাদা, তো তোকে লন্ডনে রাখতে হবে নাকি? না, এবার প্রত্যেকটা মানুষ আমার সঙ্গে যেরকম আচরণ শুরু করেছে, আমার তো মনে হচ্ছে আমি এই বাড়িতে আর বেশি দিন টিকে থাকতে পারবো না। খুব তাড়াতাড়ি আমাকে অন্যত্র একটা আশ্রয় খুঁজতে হবে। ও আচ্ছা, তাই নাকি? তাহলে তুই এখনো এখানে পড়ে আছিস কেন? তাড়াতাড়ি যাচ্ছিস না কেন? এই বাড়িতে কে বলেছে এই বাড়িতে থাকতে? তখনই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য রিয়া বলতে থাকে, ছোট আম্মু, প্লিজ তুমি শান্ত হও, তুমি নিজের রুমে যাও, আমি রাফানোর সঙ্গে কথা বলছি। এসব কিছু নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। আরে মা, তুমি বুঝতে পারছো না? ওর সাহস ইদানিং খুব বেশি বেড়ে গেছে। ও কাকে কি বলতে হবে, কাকে কি বলতে হবে না, সেটা মাথায় রেখে কথা বলে না। আমি বললাম তো ছোট আম্মু, তোমাকে এসব কিছু নিয়ে ভাবতে হবে না, তুমি রুমে যাও, আমি কথা বলছি তো রাপানের সাথে। এ বলে রিয়া রাফানের আম্মু সহ বাকি সবাইকে সেখান থেকে পাঠিয়ে দিল, আর সে রাফানের সঙ্গে কথা বলতে লাগলো। কি রে, সমস্যা কি তোর? তুই এইসব কিছু কেন করেছিস? আমার ইচ্ছে হয়েছে তাই করেছে, তার জন্য কি তোমার কাছে কৈফিয়ত দিতে হবে নাকি? 100 বার তুই আমার কাছে কৈফিয়ত দিতে বাধ্য। ওরে বাবা রে বাবা,
তুমি মগের মূল্য পেয়েছো নাকি? তুমি যেটা বলবে সেটাই হবে। তুই আমাকে চ্যালেঞ্জ করছিস? তুই যদি আমাকে চ্যালেঞ্জ করে থাকিস তাহলে আমি তোকে 24 ঘন্টার মধ্যে সেটাই করে দেখাবো যেটা তুই দেখতে চাস। ও আচ্ছা তাই, তাহলে ঠিক আছে। আমিও দেখতে চাই তোমার দেমাগ কতটা আর তুমি কি করতে পারো। ওকে ফাইন, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এই বলে রিয়া সেখান থেকে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই ড্রয়িং রুমে শোরগোল শোনা গেল, কিন্তু রাফান নিজের রুমে বসে থেকে কোনোভাবেই বুঝতে পারছিল না ড্রয়িং রুমে কি হয়েছে। তার কি হয়েছে সেটা জানার জন্য কোনো আগ্রহ ছিল না, তাই সে চুপচাপ রুমের মধ্যেই বসে রইল। কিন্তু শোরগোল ক্রমশই বাড়তে লাগলো, তাই রাফান রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসলো। রাফান সিঁড়ি দিয়ে নামতে দেখছিল সবাই তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কোনোভাবেই বুঝতে পারছিল না কেন সবাই তার দিকে এভাবে তাকিয়ে আছে। ড্রয়িং রুমে এসে সবাই তার দিকে তাকিয়ে আছে দেখে সে বলতে লাগলো, কি ব্যাপার, কি হয়েছে? তোমরা সব এইভাবে আমার দিকে হা করে তাকিয়ে আছো কেন? তখনই রাফানের আম্মু সেখান থেকে উঠে এসে রাফানের গালে ঠাস করে কয়েকটা চর বসিয়ে দিয়ে বলতে লাগলো, ওই হারামজাদা, তোর এত বড় দুঃসাহস, তুই এত বড় একটা অঘটন ঘটিয়ে বসে আছিস আর আমাদের সামনে একদম ধোয়া তুলসী পাতা সেজে আছিস। মানে এসব কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। যথেষ্ট হয়েছে, আর কোনো কথা বলবে না তুমি। তোমাকে আমরা এই শিক্ষা দিয়ে মানুষ করেছি। সব কিছু যেন রাফানের মাথার উপর দিয়ে যাচ্ছে। সে কোনোভাবেই বুঝতে পারছে না কেন এরকম বলেছে। সবে কি করেছে সেটা তার মাথার উপর দিয়েই যাচ্ছে, কোনো কিছুই তার মাথায় ঢুকছে না। তাই সে আবারও সবাইকে রিকোয়েস্ট করে বলতে থাকে কি হয়েছে সেটা খুলে বলার জন্য। তখনই রাফানের আম্মু তাকে বলতে থাকে, তুই রিয়ার সঙ্গে এত বড় একটা অন্যায় করেছিস, আর যখন কিনা মেয়েটা তোকে এত করে রিকোয়েস্ট করে বলছে কিন্তু তুই কোনোভাবেই রাজি হচ্ছিস না। এই মেয়েটার জীবনটাকে নষ্ট করে তুই আবার অন্য একটা মেয়েকে বিয়ে করবি বলে কথা দিয়ে রেখেছিস। রাফানের এতক্ষণে বুঝে আসলো রিয়া যে তার আব্বু আম্মুকে পরিবারের সবাইকে উল্টাপাল্টা কিছু বুঝিয়ে দিয়েছে। তাই সে তার আম্মুকে বলতে লাগলো, আম্মু, রিয়াপু তোমাদের সবাইকে মিথ্যে কথা বলেছে। তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সে আমাকে ফাঁসানোর জন্য এসব কিছু বলেছে। প্লিজ তোমরা ওর কথা বিশ্বাস করো না। আমাকে কথা বলতে নিষেধ করছি না, কার কোন বিশ্বাস করব তোমার কথা? তুমি আমাকে এটা বুঝতে চাইছো যে এটা মেয়ে নিজের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে? রাফানের বুঝতে বাকি রইল না তার সঙ্গে কি হতে চলেছে। সে সবাইকে অনেক অনুনয় বিনয় করতে লাগলো, তার কথা বিশ্বাস করতে বলল, কিন্তু কেউ তার কোনো কথাই শুনল না। উল্টো সবাই তাকে ছিছি করতে লাগলো। এদিকে রিয়ার বাবা তখনই সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখো প্লিজ, তোমরা রাফানকে কেউ কিছুই বলবে না। তাকে আমি বিশ্বাস করেছিলাম, তাকে আমি ভালোবাসি, তাই আমি চাইবো সে আমার এই সন্তানের স্বীকৃতি দিক। কথাটা শুনি রাফানের মাথার 3 চক্কর দিল। রিয়া কার সন্তানের ভার তার মাথার উপর চাপাতে চাইছে সেটাই বুঝতে পারছে না, তাই সে রিয়ার সামনে দাঁড়িয়ে বলতে থাকে, আপু, এসব তুমি কি বলছো? কিসের সন্তান? কার সন্তান? কেন মিথ্যে বলছো? তখনই রিয়া আবারও কান্না করতে করতে বলতে থাকে, তুই কেন মিথ্যা কথা বলছিস? কেন আমার সন্তানকে স্বীকৃতি দিতে চাইছিস না? আমি তো সেদিন তোর সঙ্গে জোর করে কিছু করিনি। তুই তো নিজেই জোর করে আমাকে এসব কিছু করতে বাধ্য করেছিলি। আমার প্রাইভেট ভিডিও ধারণ করে সেটা দিয়ে ব্ল্যাকমেইল করেছিলি। এতক্ষণে রাফান সম্পূর্ণ ব্যাপারটা পরিষ্কারভাবে বুঝতে পেরেছে। আসলে রিয়া সবাইকে রাফানের নামে মিথ্যা অভিযোগ দিয়েছে, আর সেটা দিয়ে সবার কাছে রাফানকে ছোট করছে এবং বাধ্য করছে তাকে বিয়ে করার জন্য। কিন্তু ফ্যামিলির সবাই প্রচণ্ড পরিমাণ রেগে গেছে। কেউ এই মুহূর্তে রাফানের আর কোনো কথাই বিশ্বাস করবে না। রাফান যত কিছুই করুক আর যত যাই কিছুই বলুক না কেন, তারা সেসব কথা কানেও তুলবে না। তাই রাফান যতই চেষ্টা করুক কোনো লাভ নেই। এদিকে পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নিল রাফানের সঙ্গে রিয়ার বিয়ে দেবে, কিন্তু রাফান কোনোভাবেই এই সিদ্ধান্ত মেনে নিতে চাইছিল না। অন্য কেউ না জানুক, সে তো জানতো রিয়া সব কিছু ইচ্ছে করেই করেছে। এসবের কোনো কিছুই রিয়ার সঙ্গে তার হয়নি, কিন্তু কে বিশ্বাস করবে তার কথা? সবাই তো এটাই জানে, একটা মেয়ে যত যাই কিছু হয়ে যাক না কেন নিজের চরিত্রে কখনো দাগ লাগাবে না। তবে রিয়া সেটাই করেছে। যাই হোক, পরের দিন পরিবারের সবাই উপস্থিতিতে কাজী ডেকে রিয়া এবং রাফানের বিয়ের কাজ সম্পূর্ণ হলো। রাফানের রুমে বসে আছে রিয়া, কিন্তু রাফান কোনোভাবে রুমে আসতে চাইছে না। সাথে এক একা বসে আছে, মনে হচ্ছে এখনই এখান থেকে লাফ দিয়ে নিজের জীবনটা শেষ করে দিবে।
ঠিক ওই মুহূর্তেই পিছন থেকে কেউ একজন রাফানের কাঁধে হাত রাখলো। রাফান অনেকটা চমকে গিয়ে পিছন ফিরে তাকিয়ে দেখলো তার আম্মু। রাফান কিছু বলতে যাবে তার আগেই তার আম্মু বলতে লাগলো, আমি এখানে তোমার কোনো কথা শুনতে আসিনি রিয়া, তোমার জন্য রুমে অপেক্ষা করছে, চুপচাপ রুমে যাও। আর একটা কথা মনে রাখবে, সে এখন তোমার বিবাহিত স্ত্রী, তার সঙ্গে কোনো খারাপ আচরণ করার চিন্তা মাথাতেও আনবে না। এই বলে রাফানের আম্মু সেখান থেকে সোজা নিজের রুমে চলে গেল। আর রাফান অনিচ্ছা সত্ত্বেও রুমে চলে আসলো। রাফান রুমে প্রবেশ করা মাত্রই রিয়া বিছানা থেকে নেমে রাফানের সামনে এগিয়ে আসে। রাফান তাকে দেখে পিছিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু রিয়া তার হাত দিয়ে রাফানকে ধরে ফেলে আর এক টান দিয়ে দাঁড় করিয়ে রাফানের পা ছুঁয়ে সালাম করতে চায়। রাফান তাকে বাধা দিতে চাইলে সে রাফানের বাধা না মেনে রাফানকে সালাম করলো। তারপর বলতে লাগলো, আমি যেটা করতে চাইছি সেটা আমাকে করতে দাও। এখন আর আমার সঙ্গে তেড়ামি করে কোনো লাভ হবে না। আমার জীবনটাকে কেন এইভাবে ধ্বংস করে দিলে? আমি তোমার কি ক্ষতি করেছিলাম? আমি তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু তুমি আমার ভালোবাসার কোনো গুরুত্ব দাওনি, বরং সব সময় প্রতিনিয়ত আমাকে অপমান অবহেলা করে গেছো। তাই আমি এটা করতে বাধ্য হয়েছি। জোর করে কারো কাছ থেকে ভালোবাসা আদায় করা যায় না, সেটা তুমি খুব ভালো করেই জানো। তাই তুমি যত যাই কিছু করো না কেন, আমার মন কোনোদিনও পাবে না। আচ্ছা ঠিক আছে, সেটা পাই কি না পাই সময় বলে দেবে। এখন আমি এসব কিছু নিয়ে ভাবতে চাইছি না। তবে আজ আমাদের বাসর রাত, আজকের রাতের সময়টাকে আমি নষ্ট করব না একটুও। এই বলে রিয়া রাফানকে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিল। রাফান যদিও ওই মুহূর্তে বিছানা থেকে উঠে সরে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু রিয়া তাকে সেই সুযোগটাই দিল না। সে লাফ দিয়ে রাফানের বুকের উপর শুয়ে পড়ল, আর তারপরে শুরু হলো ভালোবাসার আদায় পর্ব। রিয়া রাফানের বুকের উপর শুয়ে রাফানের ঠোঁট দুটোতে ভালোবাসার উষ্ণ স্পর্শ দিতে থাকে। এদিকে রাফানের এইসব কিছু বিষাক্ত লাগছিল। সে এইসব কিছু থেকে দূরে সরে যেতে চাইছিল, তাই ছটফট করছিল, কিন্তু রিয়া তাকে নিজের কাছ থেকে সরে যেতে দিল না। সে রাফানের সারা শরীরে ভালোবাসার উষ্ণ পরশ দিতে লাগলো। পুরুষ মানুষ বলে কথা, চাইলেও আর রাফান নিজেকে বেশিক্ষণ সময় ধরে রাখতে পারছিল না। কিছুক্ষণের মধ্যে সেটি আর ভালোবাসা ডাকে সাড়া দিয়ে ভালোবাসার মহাসমুদ্রে ডুবে গেল। আর এভাবেই শুরু হলো দুষ্টু মিষ্টি একটা প্রেমের গল্প। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন নতুন ভালোবাসার গল্পে। সে পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।